হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা সবাই? তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা স্ক্রিনে এখন কি দেখছো? স্যার একটা ক্লাসরুম। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এটা আপডেট করেছে আর কি জুম, তাহলে হয়তো আগে মনে হয় এটা দেখিনি, মানে আজকে প্রথম দেখছি। যাই হোক, অনলাইনে থেকে ক্লাসরুমের একটা ফিলিংস পাওয়া যাবে তাহলে এরকম গ্যালারি সিস্টেম থাকলে। আমরা যেটা করছিলাম, আমাদের গাউস ল আমরা শুরু করেছি এবং গাউস লর যে অ্যাপ্লিকেশনস গুলো আছে এগুলো আমরা পড়ছিলাম। তো এটাই আমরা আজকে কন্টিনিউ করব আর কি। আর তোমাদের চ্যাপ্টার, যে প্রথম চ্যাপ্টার যেটা ছিল, সেই ইলেকট্রোস্ট্যাটিক্স আর কি, যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে গাউস ল এর অ্যাপ্লিকেশনটাই আমাদের শেষ টপিক। তো আজকে আশা করি আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, মানে তোমার এই প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আজকে। এরপরে তোমরা প্রথম চ্যাপ্টার কমপ্লিট একটা নোট ইনশাল্লাহ তোমরা পাবে, এটার ভিডিও সহ। এটা তোমরা পড়বে আর কি। গাউস ল এর যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট ছিল সেটা হচ্ছে ফাই ই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ফাই এটা ছিল ইলেকট্রিক ফ্লাক্স, কিউ ছিল চার্জ, আর এপসাইলন নট হচ্ছে ফ্রি স্পেসের পারমিটিভিটি, সরি পারমিয়াবিলিটি, তাই না? পারমিটিভিটি, হ্যাঁ পারমিটিভিটি, পারমিয়াবিলিটি না পারমিটিভিটি। পারমিয়াবিলিটি আবার তোমার ইয়ার জন্য, ম্যাগনেটোস্ট্যাটিক্সের জন্য। যাক, তো আমরা যেটা এখানে বলছিলাম যে তাহলে কোনো একটা জায়গাতে যদি চার্জ থাকে, যে কোনো একটা অ্যামাউন্ট, কিউ অ্যামাউন্টের হতে পারে, তো সেই যে চার্জ যেটা আছে সেই চার্জের জন্য সেখানে ইলেকট্রিক ফ্লাক্স আমরা পাই আর কি। তো আমরা যদি এখানে একটা কাল্পনিক একটা সারফেস কল্পনা করি, যেটাকে আমরা গাউসিয়ান সারফেস বলেছি এর আগে, তো এই গাউসিয়ান সারফেসে যে পরিমাণ ফ্লাক্স লিঙ্কড হয়, এই ফ্লাক্সের টোটাল অ্যামাউন্টটা হচ্ছে ওই সারফেসের মধ্যে যে চার্জ আছে সেই চার্জের এফসেল 1/এপসাইলন নট গুণের সমান। এটা তোমার এই এক্সপ্রেশনটা বলছে, তাই না? এটা আমরা জানি, এবং এটাই ব্যবহার করে আমরা কিছু অ্যাপ্লিকেশন পড়েছিলাম গত ক্লাসে। আজকে বাকিটা পড়ে আমাদের এটা শেষ করবো আর কি। তো আশা করি তোমার গাউস ল বুঝতে কারো প্রবলেম নাই, আর যে প্রবলেমগুলো, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আমরা করছি, এটা তো কারো কোনো প্রবলেম হচ্ছে না আশা করি আর কি। আমরা কিছু কন্ডিশন বলেছিলাম যে গাউস ল, এই যে আমরা যখন অ্যাপ্লাই করব সেখানে আমরা যে গাউসিয়ান সারফেসটা যখন কনসিডার করি, এটা আরবিট্রারি শেপের যে কোনো শেপ তুমি কনসিডার করতে পারো। তবে আমরা কিছু শেপ কনসিডার করি যাতে করে আমাদের এই ধরনের সিমেট্রি গুলা হোল্ড করে। এখানে চারটা কন্ডিশন আছে, এই চারটা কন্ডিশন আমরা এখানে বলেছি যে আমরা এমন ভাবে কনসিডার করি যাতে করে কিছু সিমেট্রি এখানে পাওয়া যায় এবং যাতে করে এই কন্ডিশন গুলো স্যাটিসফাইড হয় আর কি। তো এটাও আমরা অ্যাপ্লাই করছি সব জায়গাতে। তো যাই হোক, এইভাবে আমাদের একটা প্রথম কন্ডিশনটা করেছিলাম যে একটা স্ফেরিক্যালি চার্জ ডিস্ট্রিবিউশন যদি থাকে, স্ফেরিক্যালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন যদি থাকে, তাহলে তার জন্য এটার ইনসাইডে এবং আউটসাইডে, মানে ওই চার্জ ডিস্ট্রিবিউশনের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত এবং আউটসাইড ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, এটা প্রথম ফিগারে দেখিয়েছে আউটসাইডে, আর দ্বিতীয় ফিগারটি দেখানো হয়েছে এটার ইনসাইডে। আমরা যেটা ধরছি যে যে পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, আমরা সেই পয়েন্টটা দূরত্ব এর সেন্টার থেকে ধরেছি সবসময়, আর আমরা এই একই রুল ফলো করেছি আর কি, মোটামুটি একই নোটেশন ফলো করে বাকিটা ক্যালকুলেশন করা আছে। যে আমাদের যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে সেই পয়েন্টের দূরত্ব সেন্টার থেকে আর ধরা আছে, আর যেটার সাপেক্ষে মানে দূরত্বটা বের করছি সেটার রেডিয়াস আমরা সাধারণত এ ধরেছি, বা এ বি সি এরকম কিছু একটা ধরা আছে আর কি। তো যাই হোক, আমাদের এখানে স্ফেরিক্যালি চার্জ সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন যেটা, এটা যেহেতু একটা স্ফেরিক্যাল শেপ, স্ফেয়ার একটা আমরা রেডিয়াস আছে আমরা জানি, তাহলে এর রেডিয়াসটা আমরা এখানে ধরেছি এ। এর রেডিয়াস এর থেকে যদি আর এর ভ্যালু বেশি হয় তাহলে এটা এর বাইরে যাচ্ছে, মানে ওর ডিস্ট্রিবিউশনের বাইরে। তখন আমরা এটার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি, যেটার ভ্যালু হয় কে ইন্টু অন কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, বা আমরা যেটা জানি যে 1/4 π এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। তার মানে আমরা পয়েন্ট চার্জের জন্য যেরকম জানি সেই পয়েন্ট চার্জের মতোই এটার জন্য আমরা একই রকম ভাবে বলতে পারি। আর যদি এটা ইনসাইডে হয়, মানে চার্জ ডিস্ট্রিবিউশনের যদি ইনসাইডে হয়, তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পেয়েছিলাম যেটা কিনা আর এর সাথে প্রপোর্শনাল, যেটা আমরা ভ্যালু ছিল এরকম যে কে কিউ ই
ডিভাইড বাই এ কিউ ইন্টু আর, যেখানে কে কিউ এবং এ কিউ এগুলো সবগুলো হচ্ছে আমাদের মূলত কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে বলতে পারি ই প্রপোর্শনাল টু আর। এটা নিয়ে আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের একটা প্রোফাইল আমরা ড্র করতে পারি। সেটা প্রোফাইলটা হচ্ছে মূলত এরকম যে এটা যদি সেন্টার হয়, সেন্টার থেকে তুমি যত বাইরে যাবে, বাইরে যেতে থাকলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। ইলেকট্রিক ফিল্ডের অ্যাক্সিসটা দেখানো হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। এখানে ভালো করে খেয়াল করলে দেখবে যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেন্টারে একদম জিরো। সেন্টার থেকে যখন আমরা যাচ্ছি আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু লিনিয়ারলি বাড়ছে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছাবে, যেটা কিনা এর সারফেসে। এবং তারপরে তুমি যদি এর দূরত্ব বাড়াও তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আবারও আস্তে আস্তে কমতে থাকবে, এবং কমতে কমতে এক সময় হয়তো বা এটা জিরোর কাছাকাছি চলে আসবে, ইনফিনিটি দূরত্বে ঘিরে পারে আর কি। তো এই ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ডের প্রোফাইল ডিস্টেন্সের রেসপেক্টে। তো এটাও আমাদের গত ক্লাসে হয়ে গেছিল। আমাদের আজকে হবে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ থিন স্ফেরিক্যাল সেল। একটা স্ফেরিক্যাল সেল যদি থাকে তাহলে তার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে আমাদের একটু খেয়াল করে দেখো। এটা স্ফেরিক্যাল সেল বলছি, এটা এটা একটা কিন্তু কন্ডাক্টর, কন্ডাক্টর, এবং সেটা থিন স্ফেরিক্যাল একটা কন্ডাক্টর আর কি। আর আমাদের আগে যে কন্ডিশনটা ছিল এটা কোনো কন্ডাক্টর ছিল না, এটা ছিল চার্জের ডিস্ট্রিবিউশন, মানে চার্জগুলোকে এইটুকু স্ফেরিক্যাল রিজিয়নের মধ্যে ছড়ানো ছিটানো যদি থাকে তাহলে তার জন্য আমরা এরকম ক্যালকুলেশন গুলো করেছি। বুঝছো এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এটা আগেরটা ছিল চার্জ ডিস্ট্রিবিউশন, মানে চার্জ ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্রি স্পেসের মধ্যে এরকম কোনো একটা ব্যাপার। আর এখনকার যেটা সেটা হচ্ছে আমাদের মূলত একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরকে চার্জ মানে চার্জিত করা আছে আর কি, এরকম একটা কন্ডাক্টর। সেই কন্ডাক্টরের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে দুই জায়গায়, একটা হচ্ছে তোমার ওই স্ফেরিক্যাল সেল যেটা বলেছি সেই স্ফেরিক্যাল সেলের ভিতরে, আর একটা হচ্ছে স্ফেরিক্যাল সেলের বাইরে। তো আমাদের সব আমরা এখান থেকে দেখা আজকে বোর্ডে খুব বেশি আমাদের দরকার হবে না, আমরা এখান থেকে ফিগার গুলো একটু ভালো বুঝতে পারবো আর কি। আমাদের ইলেকট্রিক ফিল্ডটা বের করব হলো মূলত মূলত ধরো এটা স্ফেরিক্যাল সেল। এটা এখানে যদিও একটা সার্কেল দেখছো, এটা কিন্তু সার্কেল না, বুঝছো তো নাকি? এটা হচ্ছে আমাদের মানে টু ডাইমেনশনে আমরা এটা দেখিয়েছি, এটা ক্রস সেকশনাল ভিউ দেখানো আছে। একটা ফুটবলকে তুমি যদি কেটে ফেলো এর আহ, ইয়া বরাবর, কেন্দ্র বরাবর যদি এরকম ভাবে এটাকে স্লাইস করে নেওয়া হয় তাহলে দেখা যাবে এরকম ধরনের একটা সারফেস বের হবে, তাই না? তো এইরকমই দেখানো আছে, এটা ক্রস সেকশনাল ভিউটা দেখিয়েছে। তো এই যে শেপটা দেখছো এটা একটা স্ফেরিক্যাল শেপ, এবং সেটা হচ্ছে একটা কন্ডাক্টর, এবং সেই কন্ডাক্টরে কিউ অ্যামাউন্টের চার্জ দেওয়া আছে। আমাদের এখানে কোশ্চেনে বলেছে এটা চার্জ, মানে টোটাল চার্জ, এটা কিউ অ্যামাউন্টের একটা চার্জ এখানে দেওয়া আছে, এবং সেটা যেহেতু একটা কন্ডাক্টর এবং এটা স্ফেয়ার, তাহলে চার্জটা এর মধ্যে ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকবে। তবে কিন্তু এটা কন্ডাক্টরের উপরে থাকছে, এটা কিন্তু ফ্রি স্পেসে না। তো এইরকম একটা কন্ডাক্টর মানে চার্জ একটা কন্ডাক্টরের জন্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য সেল আর আউটসাইড দ্য সেল। আমাদের প্রথমটা যদি আমরা বের করি আউটসাইড দ্য সেল, আউটসাইডে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ধরে নিই যে এরকম কোনো একটা পয়েন্ট হচ্ছে আমাদের পি পয়েন্ট, যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জানতে চাই, এবং ওই পয়েন্টের দূরত্ব সেন্টার থেকে আর। তাহলে সেন্টার থেকে আর দূরে এই পি পয়েন্টে আমরা একটা পয়েন্ট আমরা এখানে কনসিডার করছি যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জানতে চাই। তো যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জানতে চাই সেই পয়েন্টকে ইয়া করে মানে সেই পয়েন্টকে সহ এর রেডিয়া ইয়া থেকে সেন্টার থেকে একটা এরকম গাউসিয়ান সারফেস কল্পনা করো, স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস কল্পনা করো, তাহলে সারফেসটা হয় ঠিক এরকম। এখন আমরা কনসিডার করি আমাদের আগের যে ইকুয়েশনগুলো আমরা করেছিলাম যে গাউসিয়ান সারফেস যদি এটা হয় তাহলে এর মধ্যে চার্জ কতখানি আছে। এর মধ্যে চার্জ আছে হলো এই কন্ডাক্টরটা মানে স্ফেরিক্যাল কন্ডাক্টরটা যে পরিমাণ চার্জ দেওয়া আছে। স্ফেরিক্যাল কন্ডাক্টর বলতে কি এটা স্ফেরিক্যাল সেল আর কি, মানে খোলক। সেলের বাংলা হচ্ছে খোলক, বা তুমি ওই যে ফুটবল শেপের বলতে পারো আর কি। তো এখানে যদি আমাদের এই কিউ অ্যামাউন্টের চার্জ দেওয়া থাকে তার মানে হলো গাউসিয়ান সারফেসের মধ্যেই আসলে কিউ অ্যামাউন্টের চার্জ এখানে আছে। বুঝতে পারছো কি তোমরা? ক্লিয়ার বোঝা যায়? নিশাত তুমি কি গল্প করছো নাকি? না স্যার, দেখতেছি স্যার। জি স্যার, বোঝা যায়। নিশাত 103। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করছিলাম, তাহলে এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড একটা গাউসিয়ান সারফেস কল্পনা করেছি, এবং সেই গাউসিয়ান সারফেসের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা জানতে চাই। এখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করার জন্য আমরা আগে কিছু ইয়া বের করেছিলাম, ঠিক একই রকম ক্যালকুলেশন এখানেও হবে। আমরা যখন বাইরে কোনো একটা পয়েন্টে ক্যালকুলেট করলাম তোমাদের আগে, যে এই যে এখানে ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট চার্জ, এটা যেভাবে করেছি ঠিক একই রকম কন্ডিশন আমাদের এখানে প্রযোজ্য, যে ফাই ই ইকুয়ালস টু ই ডট ডিএ।
তাই না? ফাই ইকুয়ালস ই ডট ডি এ, এটা আমরা করবো। এবং ই এবং ডি এর ডিরেকশন যেহেতু একই ডিরেকশনে, তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে প্যারালাল আর কি, ই এবং এরিয়া। তাহলে ই এবং এরিয়া যদি প্যারালাল হয় তাহলে আমরা এখানে cos 0 ডিগ্রি, এবং তখন আমরা এটা লিখতে পারি ই ডট ডিএ, মানে ই ডিএ ডট এখানে উঠিয়ে দিতে পারছি আর কি, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডিএ, এটা আমরা লিখতে পারি। এবং ফাই ই সমান হলো আমরা যেটা জানি যে চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট, তাই না? এখানে তাহলে টোটাল চার্জ হচ্ছে আমাদের যেটা কিউ, আর ওখানে এপসাইলন নট, তাহলে ওই একই রকম ভাবে আমরা লিখতে পারি যে ফাই ইকুয়ালস কিউ বাই এপসাইলন নট। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এই ইটা আমাদের যেহেতু কনস্ট্যান্ট, কারণ এটা স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস, দূরত্ব কনস্ট্যান্ট থাকছে, তাহলে এর ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, ডিরেকশন চেঞ্জ, প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন আলাদা আলাদা, তবে এর ম্যাগনিটিউড আমরা যদি কল্পনা করছি এটা সমান সব জায়গাতেই, তাহলে একে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিতে পারি। তাহলে ই ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডিএ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এখন এই যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডিএ, এটা যদি একটা স্ফেরিক্যাল শেপ, একটা স্ফেরিক্যাল শেপে একটা জিনিস আর কি, তাহলে সেখানে তার এরিয়া হবে 4 পাই r স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডিএ ইকুয়ালস টু 4 পাই r স্কোয়ার। তাহলে ই ইন্টু 4 পাই r স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, যেটা কিনা আমরা তারপরের ইকুয়েশন ই ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট করতে পারি, অথবা কিউ অন বাই 4 পাই এপসাইলন নট কে আমরা যদি একটা কনস্ট্যান্ট কে ই ধরি, তাহলে কে ই ইন্টু কিউ বাই r স্কোয়ার। ওই একই রকম ক্যালকুলেশন এখানেও হবে, আমরা এখানে আর নতুন ভাবে করে নিই, তোমরা এটা করে নিবে আর কি এখানে। তাহলে আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যেটা আউটসাইড দ্য স্ফেরিক্যাল সেল, এটা আমরা পাবো হলো ই ইকুয়ালস টু কিউ ই, সরি কে ই কিউ বাই r স্কোয়ার। এটা যখন আমাদের আরটা এর থেকে বড়, আর যখন এর থেকে বড়, এটা কি ছিল, এ ছিল স্ফেরিক্যাল সেলের রেডিয়াস। তাহলে স্ফেরিক্যাল সেলের রেডিয়াস থেকে যদি আমাদের এরিয়াটা মানে যে পয়েন্টে ক্যালকুলেট করছে সেই ক্যালকুলেটিং পয়েন্টের ডিস্টেন্সটা যদি বেশি হয়, তখন তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে এটা, যেটা কিনা একটা পয়েন্ট চার্জের ক্যালকুলেশনের মতোই আর কি। তাহলে প্রথম অংশটা ক্লিয়ার তোমাদের, আশা করি। এখন এরপরে আমরা সেকেন্ড পার্টে যাই। এই কোশ্চেনের সেকেন্ড পার্টে বলেছে যে আমাদের এই স্ফেরিক্যাল সেলের জন্য ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে আর কি। এখন ইনসাইডে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এর স্ফেরিক্যাল সেলের ভিতরে কোনো একটা পয়েন্টে তুমি একটা পয়েন্ট ধরো, পি পয়েন্ট এখানে, যেটা দূরত্ব সেন্টার থেকে আর দূরে আছে, এবং আর দূরে, তাহলে ওই পয়েন্টকে নিয়ে তুমি একটা গাউসিয়ান সারফেস এখানে কনসিডার করো। তাহলে এই যে সবুজ কালারে যেটা দেখছো, এটা আমাদের যদি গাউসিয়ান সারফেস হয়, তাহলে এইটুকু গাউসিয়ান সারফেসের মধ্যে কতখানি চার্জ আছে, এটা কেউ কি বলতে পারবে? আমাদের এই সেকেন্ড কন্ডিশনে এই গাউসিয়ান সারফেসে আমাদের চার্জ কতখানি আছে, এটা কেউ কি বলতে পারবে? সবারই পারা উচিত। স্যার শূন্য হবে স্যার। শূন্য হবে, হ্যাঁ এই ক্ষেত্রে শূন্য হবে। থ্যাংক ইউ। এটা কেন শূন্য হবে? কারণ এটা আমাদের বলেছে এটা একটা কন্ডাক্টর, এটা কোনো চার্জ ডিস্ট্রিবিউশন না, মানে এটা একটা পিওর কন্ডাক্টর। সেই কন্ডাক্টরে কিছু পরিমাণ চার্জ দেওয়া আছে, এবং আমরা জানি যে কন্ডাক্টরের যে চার্জ, এটা শুধুমাত্র এই কন্ডাক্টরের সারফেসে থাকে। তো তাহলে আমাদের এর ভিতরে, মানে যেহেতু এটা কন্ডাক্টরের ভিতরে আর কোনো কিছু নাই, কোনো মানে কোনো কন্ডাক্টরও নাই, এক্সট্রা কোনো মিডিয়াম এর মধ্যে আমাদের বলেনি, তার মানে এটাকে আমাদের ফ্রি স্পেস হিসাবে ধরতে হবে। তাহলে এই ফ্রি স্পেসের মধ্যে তো কোনো চার্জ থাকতে পারে না, এমনকি এই কন্ডাক্টরের ভিতরে সারফেসেও কোনো চার্জ নাই, বাইরে সারফেসে আছে, তাই না? তাহলে এইটুকু যে গাউসিয়ান সারফেস আমাদের এখন কনসিডার করতে হলো এই আর কে, মানে এই পয়েন্টকে ধরার জন্য, তাহলে সেই ভিতরে এই গাউসিয়ান সারফেসের ভিতরে আমাদের আর কোনো চার্জ নাই, তাহলে এখানে আমাদের চার্জের ভ্যালুটা জিরো। তাহলে চার্জের ভ্যালু যদি জিরো হয়, তাহলে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কিউ যদি জিরো হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে জিরো। তাহলে যখন তোমার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে, এটা যদি আমাদের গাউসিয়ান তোমার ওই যে স্ফেরিক্যাল সেলের ভিতরের কোনো একটা পয়েন্টে যদি হয়, এই ভিতরের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো। বোঝা গেছে? তাহলে আগেরটার সাথে আমাদের এখানে পার্থক্য কোথায়? আগেরটা ছিল আমাদের চার্জ ডিস্ট্রিবিউশন, এটা একদম ভিতরেও আমাদের চার্জ আছে, কারণ এটা তো কোনো কন্ডাক্টর না, সব জায়গাতে চার্জ সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। আর এখনকার যেটা হলো সেটা হচ্ছে একটা কন্ডাক্টর, এবং কন্ডাক্টরটা শুধু মানে কমপ্লিট সলিড কোনো কন্ডাক্টর না, এটা ফাঁপা একটা কন্ডাক্টর, এবং সেটাকে আমরা বলছি স্ফেরিক্যাল সেল, মানে স্ফেরিক্যাল বা গোলকীয় খোলক বলতে পারি আমরা যেটাকে আর কি, মানে গোলাকৃতির খোলক আর কি, ফুটবলের যেরকম ওই ধরনের, ভিতরে ফাঁপা, উপরেও বাতাস বা মানে শূন্য আর কি বলতে পারো। আর তোমার যে শুধু একটা এরিয়া আছে, মানে একটা মিডিয়াম আছে যেটা কিনা যে গোলাকার শেপটা দিচ্ছে আর কি, ফুটবলের রাবারের যে অংশটা ওই ধরনের, এখানে রাবারের জায়গাতে মেটাল কল্পনা করো। তো যাই হোক, তাহলে আমাদের এই প্রবলেমটা তাহলে কমপ্লিট হলো, যে একটা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে কোনো একটা স্ফেরিক্যাল সেলের জন্য, এটা তার
ওই স্ফেরিক্যাল শেলের ভিতরে এবং বাইরে এই 2 পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, সেটা আমাদের কমপ্লিট হলো। এখন আমরা এরপরে যাই। তোমাদের এখানে কোনো প্রবলেম থাকলে, বুঝতে অসুবিধা হলে বলতে পারো, যেখানে এই প্রবলেম হোক যে কোনো মুহূর্তে বলবে এটা, এমনকি আগের প্রবলেমও যদি থাকে সেটাও বলবে। এবার হলো আমাদের সিলিন্ড্রিক্যাল সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন। আমাদের কোশ্চেনটা একটু খেয়াল করবে, একটা সিমেট্রিক্যাল একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে এবং সেটা কিনা সিলিন্ড্রিক্যাল শেপের। বুঝছো, সিমেট্রিক মানে আবারও সুষম, সব জায়গাতে চার্জের ডিস্ট্রিবিউশনটা সমান সমান, এবং এটাতে কোনো কন্ডাক্টরের কথা বলা হয়নি, তাহলে এখানে আমাদের কন্ডাক্টর ধরবো না, এটা শূন্য স্থানে বা যে কোনো একটা মিডিয়ামের মধ্যে চার্জগুলো ফ্রিলি এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, এটা আমরা ধরবো। এবং তার শেপটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, সিলিন্ডার সাইজের। সিলিন্ড্রিক্যাল শেপ তো তোমরা সবাই জানো আর কি, এই ধরনের শেপটাকে আমরা সিলিন্ড্রিক্যাল শেপ বলি, তাই না? তো এরপরে কি আছে, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এট ডিস্টেন্স আর, যেটা এখানে বলেছি কোশ্চেনটার স্টেটমেন্ট এখানে আছে, যেখানে আমাদের দেওয়া আছে হলো যে চার্জ পার ইউনিট লেন্থ, এটাতে কনস্ট্যান্ট চার্জ পার ইউনিট লেন্থ, যেটা ভ্যালু দেওয়া আছে ল্যামডা। তার মানে এখানে যে লিনিয়ার চার্জ ডেনসিটি, আমরা যেটা চার্জ ডেনসিটি নামে যেটা চিনি আর কি, যে ভলিউম চার্জ ডেনসিটি, এটাকে বোঝায় কি যে পার ইউনিট ভলিউমে কি পরিমাণ চার্জ। বুঝছো, আমরা একটু বোর্ডে যাই, এটার জন্য একটু বোর্ডে যাওয়া দরকার। আমরা চার্জ ডিস্ট্রিবিউশনের কথাটা বলে তারপর আবার ফিরে আসবো। আচ্ছা, আমাদের এই ক্লাসরুমটা হয়তো এরকম আর হইলে হবে না, হয়তো বা আমরা এমনি নর্মালি ফিরে যাই আর কি। তোমরা হয়তো এখন বোর্ড দেখতে পাচ্ছ। জি স্যার। আমরা তাহলে চার্জ ডেনসিটি কথা যেটা বলছিলাম, এটা যদি ভলিউম চার্জ ডেনসিটি হয়, যেটাকে আমরা ধরলাম রো, তাহলে রো ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে এখানে আমরা ভি মানে হলো আমাদের ভলিউম, পার ইউনিট ভলিউমে কি পরিমাণ চার্জ আছে, এটা হচ্ছে আমাদের ভলিউম চার্জ ডেনসিটি। তারপরে একই রকম ভাবে চার্জ ডেনসিটি আরো হতে পারে, আমরা যদি ধরি সিগমা, সিগমা হচ্ছে আমাদের কিউ ডিভাইডেড বাই ধরলাম এ, এটা হচ্ছে আমাদের এরিয়া, আর কিউ আগের মতো চার্জ। তাহলে এটা কি বোঝাচ্ছে যে পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ চার্জ, এটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, যেটাকে আমরা সিগমা বলেছি। একই রকম ভাবে আমরা এখানে ল্যামডা বলছি, ল্যামডা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এল, এলটা হচ্ছে আমাদের লেন্থ, আর কিউ তো আগের মতোই চার্জ। তাহলে এটা বোঝাচ্ছে হলো যে পার ইউনিট লেন্থে কি পরিমাণ চার্জ আছে, তাহলে এটাকে আমরা বলবো লিনিয়ার চার্জ ডেনসিটি। বুঝছে, এগুলো সবগুলো চার্জ ডেনসিটি। তাহলে একটাতে বোঝা যাচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি, আর একটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, আর একটা ভলিউম চার্জ ডেনসিটি। আমাদের এমনি শুধু যদি বলা হয় যে চার্জ ডেনসিটি, আমরা সাধারণভাবে ভলিউম চার্জ ডেনসিটিকে বুঝি। তাহলে আমাদের যখন বাকিগুলো ব্যবহার করব, লিনিয়ার হোক বা সারফেস চার্জ ডেনসিটি হোক, এটা আমাদের সুবিধা হয় এটার নামটা বলে দেয়। এমনকি ভলিউম চার্জ ডেনসিটি আমরা ইচ্ছা করলে মানে ভালো হয় যদি নামটা তুমি উল্লেখ করে দাও আর কি। তাহলে যখনই চার্জ ডেনসিটি উল্লেখ করবে, এটা কি ধরনের চার্জ ডেনসিটি এটা আমাদের উল্লেখ করে দেওয়া উচিত আর কি। তো যাক, আমরা এখানে তিনটা নিয়ে কাজ করব আপাতত। আমরা ভলিউম চার্জ এটাতে যেটা করছি সেটা হচ্ছে আমাদের লিনিয়ার চার্জ ডেনসিটি আমরা নিব। কোথায় গেল? আচ্ছা, স্ক্রিন শেয়ার করি আবারও। হ্যাঁ, তাহলে আমরা যেটা এখানে করছিলাম যে ল্যামডা, ল্যামডা হচ্ছে আমাদের পার ইউনিট লেন্থে যে পরিমাণ চার্জ, যেটা আমরা বলছিলাম, তাহলে এটা আমাদের লিনিয়ার চার্জ ডেনসিটি। তো এই লিনিয়ার চার্জ ডেনসিটি যদি ল্যামডা হয়, তাহলে এই সিলিন্ডার থেকে, মানে এই চার্জ ডেনসিটি যেটা আমরা সিলিন্ড্রিক্যাল শেপে চার্জ ডেনসিটি, যেটা চার্জ ডিস্ট্রিবিউশন যেটা, এটা থেকে কোন একটা পার্টিকুলার দূরত্বে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে সেটা আমাদের বের করা। পার্টিকুলার দূরত্ব যেটা বলেছি সেটা আমাদের দেওয়া আছে, এট এ ডিস্টেন্স আর, আর দূরে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়। তো আমরা এরকম ভাবে ফিগারটা একটু প্রথমে খেয়াল করি। এই লেখাগুলা যেটা এখানে লেখা আছে সেটা সারমর্মই আমি তোমাদেরকে বলছি, এর যেটা বোঝার জন্য যেটুকু দরকার। এই লেখাগুলো তোমরা পরে পড়ে নিবে, ছবিটা একটু খেয়াল করো। তাহলে আমরা গাউস ল এর যে ইকুয়েশন যেটা আমরা জানি যে ফাই ই ইকুয়ালস টু ই ডট ডি, এটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স সমান আমরা এটা আগে পড়েছি যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড ডট স্মল এলিমেন্ট অফ এরিয়া। তোমরা কি শুনতে পাচ্ছ? কোনো সমস্যা হচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ। তো এটা যখন আমাদের একটা সিমেট্রি থাকবে, যদি আমাদের ই এর ডিরেকশন এবং এ ডিরেকশন যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা প্যারালাল যদি হয়, তাহলে তাদের অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি, মানে কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে যেহেতু 1, সেই কন্ডিশনে আমরা ইটাকে বাইরে নিতে পারি। এটা বারবারই বলছি, এটা আর বলবো না আর কি তোমাদের। তাহলে এরকম ভাবে বাইরে গেল, তাহলে এই ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডি এ, এটা সমান হচ্ছে টোটাল এরিয়া এ।
আমাদের এটা এই পর্যন্ত ক্যালকুলেশন আমরা আগে দেখেছি। আমরা এখন ওই কোশ্চেনের সাথে সামঞ্জস্য রেখে আমরা এখন ফিগারটা একটু খেয়াল করি। ফিগারে আমাদের একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে এবং এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে মূলত এই হলুদ কালারের যে একটা ফিগারটা দেখছো আর কি। এটা একটা ইনফাইনাইট লেন্থের একটা সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, অনেকটা ওয়্যারের মতো। মানে একটা খুব ইনফিনিটি লম্বা একটা এরকম ভাবে চার্জ ডিস্ট্রিবিউশনকে যদি তুমি দেখো তাহলে যা দেখাবে সেটা হচ্ছে এটা। এখানে ভালো করে খেয়াল করে দেখবে এই যে এন্ড গুলা কিন্তু এটা ক্লোজ না, মানে এটাকে কেটে দেওয়া আছে, মানে এটা আরো আরো আছে আর কি উপরে। ইনফিনিটি দূরত্ব পর্যন্ত এটা উপরে চলে গেছে, একই রকম ভাবে ইনফিনিটি দূরত্ব পর্যন্ত এটা নিচে চলে গেছে। এরকম ধরনের একটা চার্জ ডিস্ট্রিবিউশন আমাদের আছে এবং তার জন্যই আমাদের একটা পার্টিকুলার দূরত্ব বা কোনো একটা দূরত্ব মনে করে এরকম একটা দূরত্ব, সেই পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বের করতে হবে। এটার জন্য আমরা একটা গাউসিয়ান সারফেস কল্পনা করেছি এবং গাউসিয়ান সারফেসটাও সিলিন্ড্রিক্যাল। ভালো করে খেয়াল করে দেখো, এই যে নীল কালারে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের গাউসিয়ান সারফেস ধরা আছে এটা, এবং গাউসিয়ান সারফেসটাও সিলিন্ড্রিক্যাল। এই গাউসিয়ান সারফেসে আমরা তিনটা সারফেস বলতে পারি, মানে গাউসিয়ান সারফেস এগুলো, এবং এটা একটা ক্লোজ সারফেস। এই ক্লোজ করার জন্য আমরা তিনটা পার্ট বলতে পারি এই সারফেসটা। একটা হচ্ছে উপরে এরকম ভাবে একটা সার্কুলার একটা শেপ বলতে পারে এটাকে, মানে ওই সিলিন্ডারটাকে ঘিরে একটা সার্কেল এটা। একই রকম ভাবে নিচেও এরকম ভাবে একটা সিলিন্ডার আছে, মানে সরি সার্কেল আছে এরকম। এবং ওই সিলিন্ডারটার একটা সারফেস আছে হলো এই যে এটা, মানে যে বডিটা আর কি। বুঝছো তিনটা সারফেস বুঝতে পারলে? মানে এটা যদি আমাদের সিলিন্ডার হয়, একদম মাথাতে একটা এরিয়া গোলাকার যেটা, একই রকম ভাবে নিচে একটা গোলাকার এরিয়া, আর এবং এর বডি যেটা, এটা হচ্ছে আর একটা এরিয়া। মানে আমরা তিনটা পার্ট বলতে পারি এই একটা সিলিন্ডারে। তো এখানে আমাদের এই যে গাউস ল অ্যাপ্লাই করার জন্য আমাদের তাহলে সিমেট্রি আমরা জানি যে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে সিমেট্রি কোথায় আছে? সিমেট্রি দেখো, এই সিলিন্ডারটা প্রথম কথা হলো আমাদের যে আগের যে মানে যেটা সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, এটা থেকে আমাদের গাউসিয়ান সারফেসটা একদম ইকুয়াল দূরত্বে আছে সব জায়গাতে। এই দূরত্ব মানে গাউসিয়ান সারফেসের এই এজটা দূরত্ব হচ্ছে সব জায়গাতে আর, তাই না? একদম সিমেট্রি এখানে আছে। এবং এখানে দেখো এই এটা যদি আমাদের চার্জ ডিস্ট্রিবিউশন যদি হয়, তাহলে এদিক থেকে ইলেকট্রিক ফিল্ড সবসময় বাইরের দিকে যাবে, কারণ এটা পজিটিভ চার্জ, পজিটিভলি চার্জ একটা এটা ডিস্ট্রিবিউশনটা। এখন এরকম ভাবে চার্জ যদি সেন্টারে থাকে, তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন গুলো, মানে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো সবগুলো এর সাথে আউটার ডিরেকশনে এরকম ভাবে থাকবে, তাই না? এটা তোমরা জানো, মানে একটা পয়েন্ট থেকে চার্জগুলো মানে সবগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন বাইরে আসছে এমন একটা বিষয়। তো এইভাবে যদি হয় তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের সাথে এর এরিয়ার ডিরেকশন গুলো কেমন হয়? সর্বপ্রথম উপরের সারফেসটা খেয়াল করি। আমাদের গাউসিয়ান সারফেসের উপরের পার্টটা যদি আমরা খেয়াল করি, যেটা কিনা আমাদের একটা সার্কুলার শেপ, এই সারফেসের এরিয়া কোন দিকে? এটার এরিয়া কাজ করবে এর সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে, তাই না? তাহলে পারপেন্ডিকুলার যদি এইদিকে হয়, তাহলে ওই দিকে আমাদের এরিয়া ডিরেকশন, আর এইদিকে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ই এর ডিরেকশন। তাহলে এই সারফেসের জন্য এরিয়া এবং ইলেকট্রিক ফিল্ড একটার সাথে আর একটা পারপেন্ডিকুলার। এখানে বোঝার বিষয় আছে, একটু ভালো করে খেয়াল করো, না বুঝতে পারলে বলবে। তাহলে এই সারফেসের জন্য এরিয়া ডিরেকশন এবং ই এর ডিরেকশন পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয়, তাহলে এই সারফেসে তুমি কোনো ফ্লাক্স পাবে না, তাই না? আমাদের কোনো একটা সময় যদি এই ই এবং ডি এর বা ই এবং এর যদি এরিয়া অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেই কন্ডিশনে আমরা এখানে কোনো ফ্লাক্স পাবো না, কারণ cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তাহলে এই কন্ডিশন এই ইয়ারটাই এই সারফেসটাতে আমাদের কোনো ফ্লাক্স নাই, এবং ফ্লাক্স না থাকার কারণে আমাদের এখানে চার্জের কোনো ক্যালকুলেশনের মধ্যেও এটা এরকম ভাবে আসবে না। একই কথা প্রযোজ্য নিচেরটার জন্য। নিচেরটাও এরকম ভাবে একটা স্ফেরিক্যাল সার্কুলার একটা শেপ, এবং সেই সার্কুলার শেপটা এর এরিয়া সার্কুলার এরিয়া যেটা এরিয়া আবার এর সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। তাহলে এদিকে এরিয়া যে ডিরেকশন এবং ওইদিকে তোমার ই এর যে ডিরেকশন একটার সাথে আরেকটা পারপেন্ডিকুলার। তাহলে এখানেও আমাদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটার জন্য এই সারফেসের জন্য আমরা কোনো ধরনের ফ্লাক্স পাবো না। তাহলে ফ্লাক্স পাচ্ছি না হলো এই টোটাল গাউসিয়ান সারফেসের দুইটা পার্টের জন্য। একটা হচ্ছে একদম টপ যে সার্কুলার পার্টটা আছে এটার জন্য, আর একটা বটম যে সার্কুলার পার্ট আছে এটার জন্য আমরা কোনো ধরনের ইলেকট্রিক ফ্লাক্স পাচ্ছি না। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স পাচ্ছি কোন এরিয়ার জন্য? আমরা শুধুমাত্র এইটুকু এরিয়া, মানে যেটা বডি এরকম ভাবে যে তোমার চোঙ আকৃতির যে এরিয়াটা, এটার জন্য শুধুমাত্র আমরা ফ্লাক্স পাবো, বাকিগুলোর জন্য পাবো না। তাহলে আমাদের টোটাল ফ্লাক্সটা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে টোটাল ফ্লাক্সের জন্য আমাদের এরিয়াটা হচ্ছে মূলত এই চোঙ আকৃতির যে এরিয়া সেটাই, এবং এখানে এ যেটা এখানে লেখা আছে এটাই হলো এর টোটাল এরিয়াটা, মানে বডি এরিয়াটা। বুঝছো? শুধুমাত্র
এই বডি এরিয়া, এই সার্কুলার এরিয়া যেগুলো, এটা বাদ দিয়ে, এই সিলিন্ডারের সার্কুলার এরিয়া বাদ দিয়ে শুধু বডি এরিয়াটাই হলো এ। তাহলে এটা সমান হলো এইটুকুর মধ্যে যে পরিমাণ চার্জ আছে, মানে এটা যদি আমাদের গাউসিয়ান সারফেস টোটালটা, আমরা জানি যে ফ্লাক্স সমান হলো ওই গাউসিয়ান সারফেসের মধ্যে অন্তর্গত যে পরিমাণ চার্জ ডিভাইডেড বাই ফ্রি স্পেসের পারমিটিভিটি। তাহলে এখন আমাদের ওইটুকুর মধ্যে যে পরিমাণ চার্জ আছে সেটা যদি কিউ ইন হয়, মানে ইনসাইডের চার্জ কিউ ইন, তাহলে কিউ ইন ডিভাইডেড বাই এপসিলন নট। কিউ ইনটা কি? কিউ ইনটা হচ্ছে আমাদের ইনসাইডে যে পরিমাণ চার্জ গাউসিয়ান সারফেস ইনসাইডে, এবং এটা আমরা ক্যালকুলেট করতে পারি আমাদের এই টোটাল গাউসিয়ান সারফেসের, মানে সিলিন্ড্রিক্যাল যে গাউসিয়ান সারফেস, এটা লেন্থ যদি হয় এল, তাহলে ল্যামডা গুণিত এল যদি আমরা নিই, তাহলে সেটা হচ্ছে আমাদের টোটাল চার্জের পরিমাণ। কারণ আমরা এখানে বলেছি যে চার্জের ডিস্ট্রিবিউশন, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে ল্যামডা, সরি লিনিয়ার চার্জ ডেনসিটি হলো ল্যামডা। তাহলে চার্জ ডেনসিটি যদি ল্যামডা হয়, ল্যামডাকে তুমি যদি, মানে এটা যে ধরনের চার্জ ডেনসিটি ওইটা দিয়ে তুমি যেটাকে গুণ করো তাহলে তুমি চার্জ পাবে। যেমন এটা লিনিয়ার চার্জ ডেনসিটি, তুমি যদি লাইন, মানে লাইন এলিমেন্ট মানে লেন্থ, এই লেন্থ দিয়ে যদি গুণ করো তাহলে এটা চার্জ হয়ে গেল। এটা যদি সারফেস চার্জ ডেনসিটি হতো তাহলে এটা সারফেস এরিয়া দিয়ে গুণ করতাম, এটা ভলিউম চার্জ ডেনসিটি হলে এটা ভলিউম দিয়ে গুণ করতাম, তাহলে আমরা টোটাল চার্জ পেয়ে যেতাম, তাই না? তো এটা যেহেতু লিনিয়ার চার্জ ডেনসিটি, তাহলে ল্যামডাকে আমরা এল দিয়ে গুণ করলাম, তাহলে টোটাল চার্জ হলো এটা, যেটা কিনা ওই গাউসিয়ান সারফেসের মধ্যে আছে। তাহলে কিউ ইন ইকুয়ালস টু ল্যামডা এল, এটা আমরা লিখতে পারি। তাহলে টোটালি আমরা যেটা লিখতে পারছি এখন যে ই এ ইকুয়ালস টু ল্যামডা এল ডিভাইডেড বাই এপসিলন নট, ই এ ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসিলন নট। তাহলে এখন এই যে ই এ এরিয়াটা কতখানি, আমরা একটা কি জানি যে এরকম ভাবে চোঙাকৃতির যদি একটা সারফেস থাকে তার সারফেস এরিয়াটা হয় কতখানি হবে, কেউ কি বলতে পারবে? 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। এইচ যেটা H, বলছে সেটা হচ্ছে হাইট, এখানে আমাদের হাইট হলো হ্যাঁ। আমাদের মূলত এল, তার মানে হলো এটার এরিয়া, টোটাল যে এরিয়াটা সারফেস এরিয়াটা, এই বেলুন আকার বা চোঙাকৃতির যে সারফেস এরিয়াটা, এটা হচ্ছে আমাদের 2 পাই আর এল। আর এটাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি খেয়াল করতে পারো যে এটা যদি একটা, মানে চোঙাকৃতির একটা জিনিস, আমরা একটা ইয়ের সাহায্যে দেখতে পারি, ছবির সাহায্যে দেখতে পারি। তোমরা এটা ছবি খেয়াল করলে দেখবে যে জিনিসটা হচ্ছে ঠিক এরকম, আমরা একটা পেজ নিয়ে এরকম ভাবে যদি একটা রোল করে নিই তাহলে যা হয় এই ধরনের শেপ, যেখানে আমাদের এই এরিয়াটা এবং এই এরিয়াটা আমাদের আলোচনার বাইরে। তো এটা যদি এরকম ভাবে থাকে তার লেন্থ হচ্ছে এরকম ভাবে টোটাল এল, এল লেন্থ এটুকু, আর এটার যে রেডিয়াস এটা হচ্ছে আমাদের আর, যেটা এখানে আমাদের দেখানো হয়েছে সেটা হচ্ছে রেডিয়াস হচ্ছে আর। তো এটাকে আমরা এরকম ভাবে ইচ্ছে করলে পারে কেটে শার্ট করতে পারি এরকম ভাবে, তাহলে যদি এটাকে এরকম ভাবে কেটে শার্ট করা হয় তাহলে এর যে লেন্থ, মানে এই বরাবর যেটুকু ছিল এটা এলই থাকছে, এবং এইদিকে যেটুকু ডাইমেনশন এটা হচ্ছে আমাদের মূলত এই যে আগে যেটা এরকম ভাবে রোল করা ছিল এটার যে পরিধি হতো, সার্কামফারেন্স যেটা এটা হতো এখানে, তার সমান, যেটা কিনা আমাদের 2 পাই আর আমরা জানি, তাই না? 2 পাই আর, তাহলে এটা পরিধি যেটা এর সমান, এবং এল হচ্ছে এটুকু, তাহলে টোটাল সারফেস এরিয়া এটা এই 2 পাই আর গুণিত এল, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে যা পাও আর কি। এইভাবে তোমরা এটাকে মনে রাখতে পারো। তারপরে এমনি ওটুকু তো মনে থাকারই কথা, এটা একটা খুবই জেনারেল একটা ফর্মুলা। তাহলে এরিয়াটা হলো আমাদের মূলত 2 পাই আর এল, তাহলে ই ইন্টু 2 পাই আর এল ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসিলন আর, যেটা আমরা আগে ইকুয়েশন লিখলাম। তাহলে এখন এখান থেকে ই সমান পেয়ে যাব, এটাকে এই পাশে ভাগ করে দাও, তাহলে ল্যামডা ডিভাইড বাই 2 পাই এপসিলন নট আর। এখানে একটু খেয়াল করে দেখো যে এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম এর মধ্যে আমাদের ল্যামডা 2 পাই এপসিলন নট সবই কনস্ট্যান্ট, আরটা শুধু এখানে ভ্যারিয়েবল। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউড এটা হচ্ছে আমাদের 1 বাই আর এর সাথে প্রপোর্শনাল, তার মানে আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? 1 বাই আর এর সাথে প্রপোর্শনাল মানে আমাদের আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে হলো দূরত্ব বাড়লে পরে ফিল্ড কমবে এবং সেটা লিনিয়ারলি কমবে। আচ্ছা, তো আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হলো যে আমাদের এই যে চার্জ ডিস্ট্রিবিউশন যেটা আমরা বললাম এটা আমরা ধরেছি অসীম দৈর্ঘ্যের, মানে এটা লেন্থ হচ্ছে ইনফিনিটি, এবং লেন্থ এটা ইনফিনিটি হোক বা যাই হোক, এটা লেন্থের কোনো এক্সপ্রেশনে আমাদের কোনো এর মধ্যে কোনো ধরনের এর টার্ম আসেনি আর কি, মানে লেন্থের কোনো টার্ম এই এক্সপ্রেশনে নাই। দেখো এল রিলেটেড কিছুই নাই, এখানে আছে শুধু ল্যামডা 2 পাই এপসিলন নট, আর আরটা হচ্ছে আমাদের দূরত্ব আর কি, মানে এখান থেকে কত দূরে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করছি। এখানে আমাদের এই গাউসিয়ান সারফেসের সারফেস যদি এটা, তাহলে এই পয়েন্ট আমরা ক্যালকুলেট এখানে করেছি আর কি আমাদের ইকুয়েশন অনুযায়ী। এটা আরো দূরে হতে পারে, তো যে পয়েন্টটা ক্যালকুলেট করবো সেটা জাস্ট দূরত্ব এই সিলিন্ডার থেকে, সিলিন্ডারের সেন্টার থেকে বলতে পারো, কিন্তু এই সিলিন্ডারের দৈর্ঘ্য কত এটার উপরে ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ড করছে না, এবং করছে না কখন,
এটা করছে না ওই কন্ডিশনে যখন এটা একটা ইনফাইনাইট লেন্থের একটা সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন তখন। কিন্তু এটা দূরত্ব যদি ফাইনাইট হয়ে যায় তখন কিন্তু আর এই ভ্যালুটা এরকম থাকবে না। তখন আমাদের ওই যে 1/r এর সাথে প্রপোর্শনাল এটাও আমরা বলতে পারবো না, তখন আমাদের এই এক্সপ্রেশনটাই আর ভ্যালিড থাকবে না, এটার জন্য আলাদা এক্সপ্রেশন দরকার হবে। তো যাকে এটা আশা করি বুঝতে পারছো, এটা ইনফাইনাইট লেন্থ এবং ইনফাইনাইট লেন্থ বলে ওটার বাইরের দিকে যে এফেক্ট, এটার একদম শেষের দিকে যে এফেক্ট, এগুলো সবগুলো মিনিমাইজ হয়ে আমরা এখান থেকে শুধুমাত্র 1/r এর সাথে প্রপোর্শনাল পাবো ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডকে। স্যার এখান থেকে কি আমাদের ল ডেরিভেশন আসবে না ম্যাথ আসবে? কোনটা যেটা পড়া বুঝিনি, আরেকবার বলবে? স্যার যেটা পড়ালেন এই যে সারফেসের যেটা আর কি গাউস সারফেস, এটা কি মানে চিত্র সহ আমাদের দিতে হবে না ম্যাথ আসবে এরকম ও কিছু? আচ্ছা আচ্ছা, ম্যাথ নাই, হ্যাঁ এটা এটা যেটা করছি তোমাদের এগুলোই ম্যাথমেটিক্যাল প্রবলেম মানে আমাদের ওই যে নাম্বার দিয়ে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম হবে তা না, হচ্ছে গাউস ল ছিল আমাদের থিওরিটা, এবং ওই থিওরি অ্যাপ্লাই করে আমরা এটার প্রবলেম মানে ইয়েগুলো মানে এর ইলেকট্রিক ফিল্ড গুলো ক্যালকুলেট করছি, এটা আমাদের ডিরাইভ করে, এটাই আমাদের মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম বলতে তোমরা যেটা বুঝো সেটাই, মানে এভাবে তোমাদের লিখতে হবে। আর মানে নাম্বার দিয়ে মানে নিউমেরিক্যাল যে ক্যালকুলেশন গুলো সেটা তোমাদের মানে কমই থাকবে, বলা যায় কমই থাকবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, এগুলো সহজ, এটা খুবই সহজ, এটা এমনি তুমি ইয়ার যুক্তি দিয়ে বুঝো, খুবই সহজে এটা বুঝতে পারবে, কঠিন না কিছু না। আচ্ছা, তো এই পর্যন্ত ক্লিয়ার সবার? তাহলে খেয়াল করে দেখো, আমাদের স্পেরিক্যালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন যখন ছিল তখন ই ভ্যারি করেছিল 1/r², আর যখন এটা সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন তখন ই ভ্যারি করছে 1/r এর সাথে প্রপোর্শনাল আর কি। তাহলে স্পেরিক্যাল হলে পরে 1/r², আর সিলিন্ড্রিক্যাল হলে 1/r। যাক, তাহলে এটা হলো আমাদের, এরপরে আমাদের তারপরে টপিকে যায় যে নন কন্ডাক্টিং প্লেন অফ চার্জ। একটা নন কন্ডাক্টিং প্লেন অফ চার্জ যদি থাকে তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কেমন হয় এটা আমাদের বের করতে হবে। আবার কোথায় বের করব? আমরা আর দূরত্বে বের করব। তাহলে নন কন্ডাক্টিং প্লেন অফ চার্জ, নন কন্ডাক্টিং মানে আবার আগের মতো, মানে এটা একটা আগে যেটা ছিল খেয়াল করে, সব প্রথমে আমরা পড়লাম যে স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, তারপরে পড়লাম সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, আর এখন পড়ছি এটা হচ্ছে তোমার আহ কি বলবো এটাকে, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বলতে পারো। যাক, তো আমাদের এটা মানে এরকম ভাবে একটা যদি প্লেন থাকে, মানে আমাদের একটা সারফেস যদি থাকে যেখানে চার্জ ছড়িয়ে ছিটিয়ে আছে আগের মতে, একটা সিমেট্রিক সিমেট্রিক একটা চার্জ ডিস্ট্রিবিউশন এখানে আছে, তার জন্য পার্টিকুলার কোনো একটা দূরত্বে আমাদের ইলেকট্রিক ফিল্ড কেমন হয় এটা বের করতে হবে। তো যাই হোক, এটা ছবিটা খেয়াল করে দেখো, ছবিটা এখানে পুরোপুরি কমপ্লিট ছবি না, কারণ এখানে এটা কাটা আছে, তার মানে হলো এদিকে এরিয়া আরো আছে, এদিকে এটারও এদিকে আরো আছে, মানে ইনফাইনাইট সারফেস এরিয়া। এটা একটা ইনফাইনাইট লেন্থের একটা মানে সারফেস এরিয়ার একটা সারফেস যদি আমরা নিই, যেটা কিনা চার্জড একটা সারফেস, বা আমরা এটা বলতে পারি মানে এটা চার্জ এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, এটা কোনো কন্ডাক্টর না। এটা প্রথম কথা হলো এটা কোনো কন্ডাক্টর না, তার জন্য আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা মূলত ক্যালকুলেট করতে চাইবো এরকম কোন একটা পয়েন্ট। এই যে এখানে এই সিলিন্ডারের একদম মাথা যেখানে আছে এই দূরত্ব হলো আমাদের মূলত সারফেস থেকে আর দূরে, এবং এই আর দূরে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা জানতে চাই। আচ্ছা, ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। কোশ্চেনটা ক্লিয়ার? আচ্ছা, যাক, এখন একটু খেয়াল করে দেখো, এটা যদি আমাদের একটা প্লেন অফ চার্জ, প্লেন অফ চার্জ মানে হলো প্লেনটা যেহেতু এডি থেকে আমরা যেরকম ভাবে দেখছি এদিকে চার্জ আমরা দেখতে পাচ্ছি, ওই দিক থেকে দেখলেও আমরা ওই প্লেনটাকে দেখবো এবং ওই দিকেও ওই একই চার্জ গুলোকে আমরা দেখতে পাবো। ভালো করে একটু খেয়াল করো, এখানে আমাদের একটু বেশ কিছু বোঝার বিষয় আছে। এটা একটা প্লেন অফ চার্জ, আমরা এই যদি এইদিকে প্লেনটা থেকে দেখতাম তাহলে আমরা দেখছি যে এরকম কিছু চার্জ ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এই চার্জ যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেখান থেকে আর দূরে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জানতে চাচ্ছি। একই রকম ভাবে অপোজিট সাইড থেকে যদি আমরা দেখতাম তাহলে ওই দিক থেকেও দেখতাম যে এরকম কিছু চার্জ ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং আমরা যখন বলছি যে ওই সারফেস থেকে আর দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত এটা ক্যালকুলেট করো, তখন আমাদের আসলে ওই দিকের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলা হয়ে যাচ্ছে আর কি। এখন আমরা গাউস ল থেকে যেটা জানি যে ফাই ই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, ফাই ই ইকুয়ালস টু কিউ বা কিউ ই যেটাই বলো,
কিউ ইন বাই এপসাইলন নট, এটা আমরা জানি। এবং ফাই সমান আমরা আগে যেটা করলাম যে ফাই ইকুয়ালস টু ই ডট ডিএ। এখানে এরিয়া এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন 0 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ এখানে আমরা যে গাউসিয়ান সারফেসটা, আচ্ছা তোমাদের গাউসিয়ান সারফেস বলিনি, এখানে একটু বলিনি, এটা যে নীল কালারের যেটা দেখছো এটা আমাদের গাউসিয়ান সারফেস আমরা কনসিডার করেছি। এবং গাউসিয়ান সারফেসটা এই সিলিন্ডারের মানে একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা গাউসিয়ান সারফেস, এবং এটা সিলিন্ডারটা এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। সিলিন্ডারের যে অ্যাক্সিস এটা ওই প্লেনের উপরে পারপেন্ডিকুলার, এটা আমাদের সিমেট্রি। এবং এটা একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস, এটাকে ইচ্ছা করলে পরে স্কয়ার শেপও নেওয়া যেত, কোনো ব্যাপার না। আমাদের সুবিধার জন্য আমরা এটাকে সিলিন্ড্রিক্যাল একটা সারফেস নিয়েছি। এখন এটাকে এটাকে আমরা সরি স্কয়ার শেপ কি করে নিতে পারতাম, ধরো তুমি যদি এরকম ভাবে সারফেসের উপরেই এটা একটা এরকম সার্কেল কল্পনা না করে যেটা একটা স্কয়ার কল্পনা করতে, তাহলে ওই স্কয়ারটাকে এদিকে বাড়াও ওইদিকে বাড়াও, তাহলে এটা স্কয়ার শেপের একটা বিম হবে এখানে, ওই বিমটা ধরেও এটা করা যেত, একই রকমের রেজাল্ট পেতে আর কি। তো যাক, আমাদের এখানে সিমেট্রিটা বজায় রাখতে হবে। এখানে মেন যে সিমেট্রিটা সেটা হলো যে এই সিলিন্ডারের অ্যাক্সিস এটাও সারফেসের সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের এই সিলিন্ড্রিক্যাল যে গাউসিয়ান সারফেস এটা এইদিকে আছে হলো আর দূরত্ব পর্যন্ত। এখন একই রকম ভাবে এটার অপোজিট সারফেসেও ওই সিলিন্ডার থেকে আর দূরত্ব পর্যন্ত এটা বর্ধিত আছে। এখানে যে ডটেড লাইন যেটা দেখছো, এই ডটের যে অংশটা সেটা হলো আমাদের মূলত এর ওই দিকের বর্ধিত অংশ, এবং এটাও সম্পূর্ণটা মিলে একটা সিলিন্ডার। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আর দূরত্ব হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত আর, তার মানে সিলিন্ডারের টোটাল যে দূরত্বটা সেটা হচ্ছে 2r, মানে লেন্থ আর কি। তো যাক, আমাদের এখন একটু ইয়াতে চলে আসি, আমাদের ইলেকট্রিক ফ্লাক্সের কথাটা একটু চলে আসি। ফ্লাক্স তুমি কোথায় কোথায় পাবে? আমরা যেখানে জানি যে ফ্লাক্স যেখানে এরিয়ার সাথে 0 ডিগ্রি পারপেন্ডিকুলার যেখানে হয়নি, এরিয়ার অ্যাঙ্গেলের সাথে যেসব জায়গাতে পারপেন্ডিকুলার হয়নি সেসব জায়গাতে আমরা ফ্লাক্স পাই। তো একটু খেয়াল করে দেখো, এই সিলিন্ডার যেটা আমরা এখানে বলেছি সেই সিলিন্ড্রিক্যাল শেপের যে বডি, এই বডির এরিয়া হলো সবসময় বডির সাথে পারপেন্ডিকুলার, এইদিকে বা ওইদিকে যে পয়েন্টে ধরো সেই পয়েন্টেই বডির উপরে পারপেন্ডিকুলারলি ডিরেকশন যদি তুমি নাও তাহলে সেটা হচ্ছে ওই সিলিন্ডারের ডিরেকশন তুমি পাবে। আর এখানে যে চার্জটা আছে, ওই চার্জ এখানে থাকার কারণে এটার ইলেকট্রিক ফিল্ড সবসময় এর সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে আসবে। তাহলে এটা ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন এবং এই বডির যে এরিয়া, এটা একটার সাথে আর একটা পারপেন্ডিকুলার, তার মানে এখানে বডিতে কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড লাইন কাট করছে না, এবং এখানে কোনো ফ্লাক্সও তোমরা পাবে না। তাহলে এই বডির জন্য কোনো ধরনের ফ্লাক্স পাবে না। এটাই আমাদের লজিক যে আমরা এটাকে এরকম সিলিন্ড্রিক্যাল শেপ নিলে যেরকম রেজাল্ট পাই, এটাকে আমরা যদি এরকম স্কোয়ার শেপের একটা বিম নিতাম সেখানে একই রেজাল্ট পেতাম, কারণ স্কোয়ার হলো ওটার অ্যাক্সিস একই রাখতাম, এবং সেখানে এর সারফেসে মানে বডি সারফেসে কোনো ধরনের ফ্লাক্স লিঙ্ক হতো না, এবং এখানে ফ্লাক্সের ভ্যালু 0 হতো। আমরা এখানে ফ্লাক্স পাবো যেটা শুধুমাত্র এই সার্কেলটার জন্য, এবং এখানে যে সার্কেলটা তৈরি হচ্ছে এটার জন্য আমরা শুধুমাত্র ফ্লাক্স পাবো, কারণ এখানে আমাদের ফিল্ড লাইন গুলো কাট করবে এই এরিয়াগুলো নেই। এবং যে ফ্লাক্সের ভ্যালু হবে সে ফ্লাক্সের ভ্যালু হবে ফাই ইকুয়ালস টু ই এ, ইলেকট্রিক ফিল্ড গণিত এরিয়া, আমরা এটা জানি, তাই না? এখানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি হয় ই, তাহলে এটাতে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি হয় তাহলে এখানে ফ্লাক্সের পরিমাণ হবে ই এ। একই রকম ভাবে আর দূরে এখানেও আমাদের একটা ফ্লাক্স পাবো, এবং সেখানেও আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই, এবং এরিয়াটা আবারও এ, মানে এই সারফেস এরিয়াটা, এই ক্রস সেকশনাল যে এরিয়াটা এটা হচ্ছে এ। তাহলে এখানেও আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু ই এ। তাহলে এই গাউসিয়ান সারফেস যেটা আমরা কনসিডার করেছি, টোটাল গাউসিয়ান সারফেসে সব মিলে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু কত, কে বলতে পারবে? আবারও বলছি, টোটাল গাউসিয়ান সারফেসে আমাদের টোটাল ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু কত? বলে দিয়েছি কিন্তু আমি এর মধ্যে বলে দিয়েছি অলরেডি অ্যান্সার, খেয়াল করোনি হয়তো, না পারলে বলো যে পারছি না, কিন্তু রেসপন্স করো। স্যার আবার বলেন স্যার। আচ্ছা, আবারও বলছি, আমাদের খেয়াল করে দেখো, আমাদের যেটা এই সারফেসটা মানে বডি যেটা, এটাকে কি করা যায়, আমরা একটু বোর্ডে আবার যাই তাহলে। মনে করো যে এটা আমাদের সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস এটা, আর এটা হচ্ছে আমাদের টোটাল যে প্লেন অফ চার্জ। এই প্লেন অফ চার্জের উপরে আমরা গাউসিয়ান সারফেসটা ঠিক এর সাথে পারপেন্ডিকুলারলি এইভাবে কনসিডার করেছি। তাহলে এর সাথে পারপেন্ডিকুলারলি আমরা এভাবে গাউসিয়ান সারফেসটা কল্পনা করেছি, এবং অপোজিট দিকেও আমাদের এরকম ভাবে আর একটা অংশ আছে, মানে এটা যদি আমাদের আর দূরত্ব হয়, এই আর দূরত্বের গাউসিয়ান সারফেস ওই দিকেও আছে আর কি, মানে টোটাল একটা সিলিন্ডার যেটা কিনা এর সাথে ভেদ করে আছে। তো এখানে
এই যে বডিটা আছে মানে এই যে সিলিন্ডারের যে বডি, এই বডিটা হচ্ছে আমাদের মূলত ইলেকট্রিক ফিল্ডের সাথে মানে এটা ওর বডির যে অ্যাঙ্গেল এরিয়ার যে অ্যাঙ্গেলটা এটা পারপেন্ডিকুলারলি আছে, কারণ এই সারফেসের এরিয়া হচ্ছে এইদিকে আর এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সরাসরি এইদিকে। তাহলে আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সাথে এই বডি এরিয়ার যে ডিরেকশন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে এখানে আমাদের কোনো ধরনের ফ্লাক্স লিঙ্ক হবে না, শুধুমাত্র লিঙ্ক হবে হলো এই সারফেসে এবং ওদিকের অপোজিট এই সারফেসে। এখন এই সারফেসের এরিয়া হচ্ছে আমাদের এ এবং এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হলো ই। তাহলে এই সারফেসে ফ্লাক্সের পরিমাণ হলো ই এ। একই রকম ভাবে এখানেও আমাদের ফ্লাক্স লিঙ্ক হবে এই সারফেসের এরিয়া হচ্ছে এ এবং ওখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে ই। তাহলে এখানে আমাদের ফ্লাক্সের পরিমাণ ই এ। আমার কোশ্চেন ছিল এই টোটাল গাউসিয়ান সারফেসে টোটাল ইলেকট্রিক ফ্লাক্সের পরিমাণ কত? তাহলে 2a হবে। 2 কারণ এখানে ফ্লাক্স পাচ্ছি হলো দুইটা এন্ডে, এই এন্ডে এবং এই এন্ডে। এই এন্ড দুইটা এন্ড মিলে তুমি যদি ফ্লাক্সের পরিমাণ যোগ করো তাহলে এখানে টোটাল ফ্লাক্সের পরিমাণ হয় 2 যেটা এখানে লেখা আছে 2 বুঝছো? তাহলে 2 কি করে আসলো? কারণ হলো আমাদের দুইটা সারফেসে আমরা ফ্লাক্স পাচ্ছি, এই কারণে 2 ভালো করে খেয়াল করে দেখো, আমরা যতগুলো এক্সাম্পল আগে নিলাম প্রত্যেকটা এক্সাম্পলে আমরা এরিয়া নিয়েছি এমন এরিয়া যেখানে ফ্লাক্সটা লিংক হয়েছে আর কি, মানে ফ্লাক্স লিংক হয়েছে এমন কোনো এরিয়া আমরা বাদ দিইনি, সব এরিয়াটা আমরা নিয়েছি। তাহলে টোটাল ফ্লাক্স এটা সমান হলো 2 ইকুয়ালস টু কিউ ইন বাই এপসাইলন নট। এখন কিউ ইন এর ভ্যালু কত হবে? ইনসাইডে কতখানি চার্জ আছে? আমাদের কোশ্চেনে বলা আছে এটা সারফেস চার্জ ডেনসিটি সিগমা, সারফেস চার্জ ডেনসিটি সিগমা এবং সেটা ইউনিফর্ম সারফেস চার্জ ডেনসিটি সিগমা। তো সারফেস চার্জ ডেনসিটি যদি সিগমা হয় এবং এরিয়াটা যদি হয় এ, তাহলে ওই এ এরিয়াতে কতখানি চার্জ আছে সেটা আমরা কি করে পাবো? সারফেস চার্জ ডেনসিটিকে এরিয়া দিয়ে গুণ করে, আগে যেটা বললাম। তাহলে সিগমা টাইমস এ, এটা হচ্ছে আমাদের কিউ ইন এর ভ্যালু, যেটা কিনা আমাদের এই গাউসিয়ান সারফেসের এই যে এখানে যেটুকু অংশ এখানে ইন্টারসেক্ট করছে কাল্পনিক ভাবে ওইটুকুর মধ্যে যে চার্জের পরিমাণ এটা হচ্ছে কিউ সিগমা এ বা কিউ ইন, এটা হচ্ছে আমাদের সিগমা এ এবং এপসিলন নট আগের মতো থাকলোই। তাহলে আমরা এখান থেকে ই যেটা ক্যালকুলেট করতে পারি ই ইকুয়ালস টু সিগমা এ, এ কেটে গেল এখানে, তাহলে এটা সমান হলো ই সমান সিগমা বাই 2 এপসিলন নট। ই ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসিলন নট, এটা হচ্ছে আমাদের মূলত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আর দূরত্বে। বুঝা গেল? একটা প্লেন অফ চার্জ যদি থাকে তাহলে ওই প্লেন অফ চার্জ থেকে আর দূরত্বে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এটা। কারো কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন থাকা উচিত এখানে, দেখি কেউ করো নাকি। এখানে একটা কোশ্চেন থাকা উচিত। আমি এটাকে বললাম যে ইলেকট্রিক ফিল্ড এটা ওই সারফেস থেকে মানে চার্জ ডিস্ট্রিবিউশন যেখানে আছে প্লেন অফ চার্জ, ওই প্লেন অফ চার্জ থেকে আর দূরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে এটা। কিন্তু এখান থেকে তোমাদের একটা কোশ্চেন থাকা উচিত তোমাদের পক্ষ থেকে, সেই কোশ্চেনটা কেউ করো কিনা এইটা একটু দেখি। স্যার এ এর কোনো মান বের করা লাগবে না এই ক্ষেত্রফলটা? কোনটা? ই এ এ এ তো কেটে গেল, যে এখানেও এ আছে এখানেও এ আছে, কেটে গেল। এটা না, আর একটা আছে, আর একটা কোশ্চেন থাকা উচিত। আগেরটার সাথে মিল আছে, ওই যেটা কোশ্চেন হবে সেটা আগেরটার সাথে মিল আছে, মানে যে তোমার আমাদের আগে যেটা ছিল যে সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন যেটা ছিল ইনফাইনাইট লেন্থে, ওটার সাথে মিল আছে। যাক, হয়তো বুঝতে পারোনি। আমাদের আগে সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে আমরা ক্যালকুলেশনটা করলাম সেখানে একটু খেয়াল করে দেখো, এখানে চার্জের মানে সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন যেটা, এটা লেন্থের কোনো টার্ম এখানে নাই। খেয়াল করেছে কি? এটা একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন ছিল, কিন্তু ওটা লাইন এলিমেন্ট মানে লেন্থ এখানে অ্যাবসেন্ট আছে, কোনো ধরনের লেন্থের ব্যাপার স্যাপার এখানে নাই আর কি। তার মানে এটা লেন্থ যতই হোক, যেহেতু এটা ইনফাইনাইট আর কি, ইনফাইনাইট লেন্থের জন্য মানে এটা কোনো ম্যাটার করে না এবং সব জায়গাতে ইলেকট্রিক ফিল্ড একই রকম যে কোনো লেন্থের জন্য, মানে ইনফাইনাইট লেন্থের জন্য। যে কোনো বলতে কি ছোট লেন্থ না আর কি, আবার মানে ইনফাইনাইট এরকম ধরনের লেন্থ। একই রকম ভাবে এখানেও তাই, এটা একটা সারফেস চার্জ মানে প্লেন অফ চার্জের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি এবং সেখানে কোনো ধরনের আরও নাই, কোনো ধরনের এও নাই। বোঝা গেল কি? তাহলে এখানে যে কোনো আর এ মানে তুমি এটাকে এ পয়েন্টে ক্যালকুলেট করলেও যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাবে, এটা দূরে ক্যালকুলেট করলেও একই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাবে। এটা তখনই সত্য
যখন এই যে চার্জ ডিস্ট্রিবিউশন যেটা এটা ইনফাইনাইট এরিয়ার হবে তখনই এটা আর কি। কিন্তু এটা যদি ইনফাইনাইট এরিয়া না হয় তাহলে এটা কিন্তু আর সেটা ওরকম হবে না, তুমি যত দূরত্ব বাড়বে এটা চার্জ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তত আবার কমতে থাকবে। বুঝা গেল? তাহলে এটাই এটাই আমাদের এখানে আসা, এই যেটা জানতে চাচ্ছিলাম তোমাদের কাছে যে এখানে আর এর কোনো ব্যাপার নাই। আমাদের কোশ্চেন থেকে দেখছি, মানে আমাদের রিজার্ভেশন থেকে দেখছি যে এখানে আরটা এর মধ্যে থাকছে না আর কি। এবং এটা কোন কন্ডিশনে থাকবে না, এটা শুধুমাত্র ইনফাইনাইট এরিয়া যদি হয় প্লেন অফ চার্জের তাহলে এটা হবে আর কি। তো যাক, এটা একটা ব্যাপার। আর আরেকটা হলো তোমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যদিও এটা আমরা এখনো পড়াইনি, এটা পরের চ্যাপ্টারে আছে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো আর কি, তোমরা ধারণা আছে তোমাদের। দুইটা প্লেট পাশাপাশি রাখা হয়, তাই না? দুইটা কন্ডাক্টর পাশাপাশি রাখা হয়। ওই দুইটা কন্ডাক্টরের মধ্যে একটাতে পজিটিভ চার্জ দেওয়া হয় আর একটাতে নেগেটিভ চার্জ দেওয়া হয়। তখন সেখানে কিছু চার্জ, মানে এখানে একটা ওই চার্জটা তখন ধরে থাকে আর কি, মানে এটা আবদ্ধ অবস্থায় থাকে, যেটাকে আমরা ক্যাপাসিটর বলি। এটা না আরো ডিটেলস কথা হবে, এটুকু তোমরা যেটুকু জানো এটার আলোকে বলছি। যে তোমরা জানো ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটরে আমরা এরকম রাখতে পারি দুইটা প্লেট, প্লেট যেটা কিনা কন্ডাক্টর এখানে যদিও, এবং তাদের যে চার্জ একটা 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 অপোজিট। তো এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা যদি ক্যালকুলেট করো, প্রত্যেকটা প্লেটের জন্য তুমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পাবে হলো সিগমা বাই এপসাইলন নট। এখানে আমাদের যেহেতু একটা চার্জ ছিল, একটা প্লেন ছিল আর কি, এবং একটা প্লেনের আমাদের দুইটা সারফেসের জন্য টোটাল এরিয়াটা আমরা ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করেছি, এবং সেটা হয়েছে সিগমা বাই মানে 2 এপসাইলন নট। কিন্তু তুমি যখন ওখানে এক সাইডে ক্যালকুলেট করবে, তুমি ধরো এখানে একটা প্লেট আছে এবং এই সাইডে একটু দূরে আরো একটা প্লেট আছে, এবং এটা পজিটিভ প্লেট এবং এদিকে যেটা আছে সেটা নেগেটিভ চার্জিত প্লেট, এবং এর মাঝে তুমি ইলেকট্রিক ফিল্ড যখন ক্যালকুলেট করতে চাইবে তখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা তুমি এখানে দুইটা চার্জের জন্য পাবে, এবং এটা যখন আর এ 2 থাকবে না তখন এটা জাস্ট সিগমা বাই এপসাইলন নট হবে আর কি। যেহেতু এটা দুইটা প্লেট আছে তাহলে এখানে ডাবল তোমার ইলেকট্রিক ফিল্ড, তাহলে 2টা কেটে গেল, তাহলে সিগমা বাই এপসাইলন নট। এবং একটা সিগমা বাই এপসিলন নট হবে পজিটিভ আর একটা সিগমা বাই এপসিলন নট হবে নেগেটিভ। তাহলে ওই ইনসাইডে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আবারও 0 ওই রিজনের মধ্যে। এটা এখানে একটু বলা আছে, তোমরা এটা পড়বে। আর এরপরে আমাদের এই চ্যাপ্টারে লাস্ট টপিক, লাস্ট এক্সাম্পল যেটা, এটা আমরা পড়বো। তোমাদের আগের ইয়ারে আমরা পটেনশিয়াল পড়িয়েছিলাম, তো পটেনশিয়াল তোমাদের চ্যাপ্টারে নাই, এটা এই ইয়ারে তোমাদের বাদ দিব, এটা তোমাদের দরকার নাই। আমরা এখন যেটা পড়ি থার্ড লাস্ট টপিক যেটা স্ফিয়ার ইনসাইড এ স্ফেরিক্যাল সেল। আগে আমরা অনেক কিছু পড়েছি, স্ফিয়ার পড়েছি, স্ফেরিক্যাল সেল পড়েছি। এখন আমাদের ডাইরেক্টলি একটা স্ফিয়ার একটা স্ফেরিক্যাল সেলের মধ্যে যদি আবদ্ধ থাকে, এবং যে স্ফিয়ার গুলো এবং স্ফেরিক্যাল সেল আলাদা আলাদা চার্জে যদি চার্জিত থাকে, তাহলে এটা বিভিন্ন কন্ডিশনে আমাদের ইলেকট্রিক ফিল্ড কেমন কেমন হবে এটা আমাদের বের করা কাজ। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে এটা। তাহলে আমাদের প্রথম কথা হলো এটা একটা স্ফেরিক্যাল শেল, যেটা তুমি এই যে হলুদ কালারে যেটা দেখছো এটা একটা স্ফেরিক্যাল, সরি এটা একটা স্ফেরিক্যাল শেল, এটা না, এটা একটা স্ফিয়ার, সলিড স্ফিয়ার। এবং সেই সলিড স্ফিয়ারে আমাদের 2Q অ্যামাউন্টের চার্জ এখানে দেওয়া আছে। সলিড স্ফিয়ারের যে রেডিয়াস এটা হচ্ছে এ রেডিয়াসের একটা সলিড স্ফিয়ার এটা, যেটার মধ্যে 2Q অ্যামাউন্টের চার্জ দেওয়া আছে, এবং এটা পজিটিভ 2Q প্লাস 2Q চার্জ এখানে দেওয়া আছে। আর এর বাইরে স্ফেরিক্যাল শেল আছে একটা, এরকম ভাবে যে নীল কালারে যেটা দেখছো এটা একটা স্ফেরিক্যাল শেল, মানে খোলক আর কি, গোলাকৃতির একটা খোলক। এবং এটার যে রেডিয়াস, এটা রেডিয়াস দুইটা, কারণ এটা যেহেতু ফাঁপা তাহলে এটা একটা ইনার রেডিয়াস থাকবে, একটা আউটার রেডিয়াস থাকবে। এটার ইনার রেডিয়াস হচ্ছে বি এবং আউটার রেডিয়াস হচ্ছে সি। বুঝছো তো নাকি ইনার রেডিয়াস আউটার রেডিয়াস, এটা তো বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে ইনার রেডিয়াস হচ্ছে বি এবং আউটার রেডিয়াস হচ্ছে সি। আর এটাতে চার্জের অ্যামাউন্ট হচ্ছে মাইনাস কিউ অ্যামাউন্টের চার্জ দেওয়া আছে। এবং কোশ্চিনে তোমাকে বলছে যে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করো 1, 2, 3 এবং 4 নম্বর পজিশন। 1 নম্বর পজিশন কোনটা? এটা হচ্ছে আমাদের মূলত 1 নম্বর পজিশন, যেটা কিনা এই যে স্ফেরিক্যাল মানে স্ফিয়ার যেটা আছে সলিড স্ফিয়ারের ভিতরে হচ্ছে 1 নম্বর পজিশন। 2 নম্বর পজিশন হচ্ছে সলিড স্ফিয়ার এবং স্ফেরিক্যাল শেলের মাঝামাঝি ফাঁকা জায়গাটাই। 3 নম্বর পজিশন হচ্ছে এই স্ফেরিক্যাল শেল যেটা আছে সেই স্ফেরিক্যাল শেলের ভিতরে। আর 4 নম্বর কন্ডিশনটা হচ্ছে স্ফেরিক্যাল শেলের বাইরে, একদম বাইরে। এই 4টা জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আমরা সবসময় একই রকম লয়ে যাব, একই রকম নিয়মে যাব, যে প্রথমে একটা গাউসিয়ান সারফেস
আমাদের কনসিডার করব এবং গাউসিয়ান সারফেসের মধ্যে কতখানি চার্জ আছে, এই চার্জের ভ্যালুটা আমাদের গাউস লয়ে বসিয়ে দিলেই আমাদের ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে যাবো, যেটা আমরা করে আসছি এতক্ষণ পর্যন্ত। তাহলে 1 নম্বর কন্ডিশনটা যদি আমরা বের করি, যে 1 নম্বর রিজিয়নে আমাদের ইলেকট্রিক ফিল্ড যদি আমরা জানতে চাই, তাহলে এখানে কেমন হবে? আমরা সব প্রথমে কি করব, 1 নম্বর রিজিয়ন মানে 1 নম্বর যেখানে আছে পয়েন্ট, ওই পয়েন্টকে ধরে ওই পয়েন্টকে ইনক্লুড করে আমরা একটা গাউসিয়ান সারফেস এখানে কল্পনা করব, এবং সেই গাউসিয়ান সারফেসে চার্জ কত আছে সেটা আমরা ক্যালকুলেট করি। সব প্রথমে এটা যদি আমাদের গাউসিয়ান সারফেস হয়, কল্পনা কল্পনা করো, এখানে আমরা যদিও আঁকাইনি এটা, এটা যদি একটা গাউসিয়ান সারফেস হয়, এর মধ্যে ওই অন পয়েন্টকে কেন্দ্র করে ইনক্লুড করে, কেন্দ্র একই সবগুলোর জন্য, কেন্দ্র বা সেন্টার একই, তো এটাকে ইনক্লুড করে যদি এখানে একটা গাউসিয়ান সারফেস কল্পনা করো, ওই গাউসিয়ান সারফেসের মধ্যে চার্জের ভ্যালু কত, কে কি বলতে পারবে? এটা একটা সলিড স্ফিয়ার এবং এটা কন্ডাক্টর। আবারও বলছি, এটা একটা সলিড স্ফিয়ার এবং একটা কন্ডাক্টর, এবং এই কন্ডাক্টরে আমাদের 2q অ্যামাউন্টের চার্জ দেওয়া আছে। 1 পয়েন্ট হচ্ছে কন্ডাক্টরের ভিতরে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টকে নিয়ে আমরা এখানে একটা গাউসিয়ান সারফেস আমরা কল্পনা করেছি, এবং গাউসিয়ান সারফেসের মধ্যে কতখানি চার্জ আছে এটা হচ্ছে প্রশ্ন। তোমরা তো বললে এর আগে। আবার আবার হ্যাঁ, আবারও 0, কারণ এটা কন্ডাক্টর। এটা কন্ডাক্টর যেহেতু, তাহলে এখানে 2q অ্যামাউন্টের চার্জ হোক আর যে পরিমাণে চার্জই হোক, এটা অবশ্যই এর সারফেসে থাকবে, এর ভিতরে কোনো চার্জ থাকবে না। তাহলে আমরা যে 1 পয়েন্ট, যেহেতু এটা এর ভিতরে মানে এই স্ফিয়ারের ভিতরে, তাহলে আমাদের মূলত এখানে এই গাউসিয়ান সারফেসের ভিতরে কোনো চার্জ নাই, এবং চার্জ না থাকার কারণে গাউসিয়ান সারফেসে কোনো ফ্লাক্স লিংক হবে না, এবং সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডাইরেক্টলি আমরা বলে দিতে পারি 0। বুঝছো? তাহলে এই লজিকে বলবে যেটা একটা কন্ডাক্টর, এবং কন্ডাক্টরের ভিতরে কোনো চার্জ যেহেতু থাকে না, তাহলে আমাদের ভিতরে যদি একটা গাউসিয়ান সারফেস কনসিডার করি, তাহলে ওই গাউসিয়ান সারফেসের ভিতরে যেহেতু চার্জ 0, তাহলে কোনো ফ্লাক্স লিংক হবে না, এবং সেই ফ্লাক্স লিংক না হওয়ার কারণে আমরা এখানে বলতে পারি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0। তাহলে এই 1 নম্বর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয় 0। এখন 2 নম্বর পয়েন্ট বা 2 নম্বর রিজিয়ন, এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? তাহলে আমরা ওই 2 নম্বর পয়েন্টের জন্য আমরা এখানে একটা গাউসিয়ান সারফেস কল্পনা করি, আর দূরত্বের একটা গাউসিয়ান সারফেস। আরটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, 4টা ফিগারের জন্য 4টা আর হবে আর কি। 1 নম্বরের জন্য আর ছিল এটা, 2 নম্বর পয়েন্টের জন্য এখন যেটা এখনো দেখানো আছে, এটা 2 নম্বর পয়েন্টের জন্য এটা ঠিক একটা ছবি, এবং এখানে এটা হচ্ছে আর দূরত্ব, আমাদের মূলত এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করতে হচ্ছে আর কি। এবং এইটুকুর মধ্যে দেখো, এটা যদি গাউসিয়ান সারফেস হয়, তাহলে আমাদের এর মধ্যে কি চার্জ আছে? এই গাউসিয়ান সারফেসের মধ্যে কি চার্জ আছে? না স্যার। আছে তো অবশ্যই, নাই কেন? এই যে এই গাউসিয়ান সারফেসের মধ্যে তো এই যে পুরো সলিডটাই এর গাউসিয়ান সারফেসের মধ্যে আছে এবার, জি স্যার, ওইখানে তো আছে। তাই না? আমাদের 2 নম্বর মাঝখানে পয়েন্টটা হচ্ছে এবার আমাদের এখনকার কনসিডারেশন, এবং এটা হচ্ছে আমাদের মূলত গাউসিয়ান সারফেস, এবং এই গাউসিয়ান সারফেসের মধ্যে টোটাল এই সলিড স্ফিয়ারটাই এর মধ্যে আছে, এবং সলিড স্ফিয়ারে যেহেতু 2q অ্যামাউন্টের চার্জ দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারি যে 2 নম্বর যে গাউসিয়ান সারফেস, এর মধ্যে অবশ্যই এই 2q অ্যামাউন্টের চার্জ দেওয়া আছে, এবং প্লাস 2q অ্যামাউন্টের চার্জ, এবং প্লাস 2q অ্যামাউন্টের চার্জ দেওয়া থাকার কারণে এখানে আমরা ফিল্ড পাবো, ইলেকট্রিক ফ্লাক্স পাবো। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু কত হবে? ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু তখন আমরা বলতে পারি ই এ। আমরা এখানে ই এ কেন ডাইরেক্টলি বললাম, এখানে আসলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট দিয়ে করা আছে, এবং ই এর ডিরেকশন যেহেতু একই দিকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল আগের মতোই, তাই না? তাহলে এটা 0 ডিগ্রি cos 0 ডিগ্রি হয়, এবং এটা ভ্যালু ডাইরেক্টলি আবার এখানে ই এ চলে আসে। এবং E2 কেন? কারণ এটা 2 নম্বর পয়েন্ট, এই কারণে এটাকে 2 নম্বর নোটেশন দেওয়া হয়েছে E2। তাহলে E2 এ ইকুয়ালস টু এর ভ্যালু হচ্ছে আমাদের 4πr², মানে এটা যেহেতু একটা স্ফিয়ার, তাই না? স্পিয়ারের যে আমরা এরিয়া জানি 4πr², সেটাই এখানে বসানো হয়েছে। তাহলে E2 × 4πr², যেখানে আর হচ্ছে ওই 2 নম্বর পয়েন্টের দূরত্ব, ইকুয়ালস টু কিউ ইন ডিভাইডেড বাই এপসিলন নট। কিউ ইনটা হচ্ছে ওই সারফেসের মধ্যে কতখানি চার্জ আছে এটা, যেটা কিনা আমাদের এখানে 2q অ্যামাউন্টের চার্জ, তাহলে 2q ডিভাইডেড বাই এপসিলন নট। তাহলে আমরা এখান থেকে E2 কে ক্যালকুলেট করতে পারি আগের মতোই, E2 ইকুয়ালস টু 2q ডিভাইডেড বাই 4πε0r², 2 কেটে দাও, বা রাখতেও পারো তুমি, যেটা থেকে 1/4πε0 কে যদি কে ই ধরো, এখানে যেটা ধরা আছে আর কি, তাহলে এখানে 1/4πε0 কে ই ধরে 2 ke r² ইন্টু কিউ, এটা হচ্ছে আমাদের মূলত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 2 নম্বর পয়েন্ট। এবং এটা কিনা আবারও আগের মতোই অনেকটা, যে 1/r² এর সাথে এটা প্রপোর্শনাল হবে আর কি, মানে ইনভার্সলি প্রপোর্শনাল r² এর সাথে। তো যাই হোক, এখন এইটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে, এইটুকু এই এক্সপ্রেশনটা ভ্যালিড অনলি ফর a ইজ লেস দেন r ইজ লেস দেন b, এইটুকু রিজনের মধ্যে আমাদের এই ইকুয়েশনটা ভ্যালিড, এর বাইরে এটা ইনভ্যালিড আর কি। তখন তার জন্য আলাদা আলাদা ইকুয়েশন হবে।
তো যতক্ষণ পর্যন্ত আমরা এই রিজনের মধ্যে আছে, মানে এখানে সাদা কালারে যেটুকু দেখছো এইটুকু রিজনের মধ্যে থাকা অবস্থায় আমাদের এখনকার যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করলাম এটা ভ্যালিড থাকবে আর কি। তাহলে 2 নম্বর রিজিয়নে আমরা ক্যালকুলেট করলাম। এখন আমরা চলে যাই 3 নম্বর রিজিয়ন। আচ্ছা 3 নম্বর রিজন আমরা একটু পরে করি, 4 নম্বর রিজনটা আগে করেছি, তারপর 3 নম্বর করে আমাদের সুবিধা পাবো। 4 নম্বর রিজনে যেটা আমরা ক্যালকুলেট করতে চাই, যেটা কিনা আমাদের টোটাল স্ফেরিক্যাল শেল যেটা ছিল এটারই বাইরে। তো স্ফেরিক্যাল শেলের বাইরে যদি হয় তাহলে সেখানে আমাদের গাউসিয়ান সারফেস হবে একদম সম্পূর্ণটাকে নিয়ে আমাদের গাউসিয়ান সারফেস, এবং এই গাউসিয়ান সারফেসের চার্জের ভ্যালু কত কে কি বলতে পারবে? এই 4 নম্বর পয়েন্ট নিয়ে যে আমরা যেটা একটা গাউসিয়ান সারফেস কনসিডার করি, তাহলে এই গাউসিয়ান সারফেসের মধ্যে টোটাল চার্জের ভ্যালু কত? স্যার চার্জ দুটোর অ্যালজেব্রিক সাম বের করতে হবে। হ্যাঁ অ্যালজেব্রিক সাম বলো কত হবে? তাহলে স্যার তো কিউ হবে তাহলে স্যার, কিউ যেহেতু হবে। ভিতরে একটা কিউ পজিটিভ। হবে, কিউ হবে অবশ্যই, হ্যাঁ থ্যাংক ইউ, এই তো বুঝতে পারছো আর কি। তাহলে এখানে আমাদের স্পেয়ারের মধ্যে যেহেতু সলিড স্পেয়ারের মধ্যে যেহেতু 2 কিউ আমাদের চার্জ আছে এবং এটা পজিটিভ, এবং এই স্ফেরিক্যাল শেলের মধ্যে হচ্ছে মাইনাস কিউ অ্যামাউন্টের চার্জ, আর আমরা গাউসিয়ান সারফেসটা নিয়েছি একদম সম্পূর্ণটাকে ঘিরে। আমাদের কোশ্চেন যদি হয় এরকম যে গাউসিয়ান সারফেসে কতখানি চার্জ আছে, টোটাল এই 4 নম্বর পয়েন্টকে নিয়ে যে গাউসিয়ান সারফেসটা এটার মধ্যে কতখানি চার্জ আছে এটা যদি আমরা বলি, তাহলে টোটাল চার্জের ভ্যালু যেটা বললে অ্যালজেব্রিক সাম হবে দুটা সব চার্জের, এবং চার্জগুলো যদি যোগ করো তাহলে এখানে আমরা পাবো 2 কিউ প্লাস মাইনাস কিউ, যাদের এটা যেহেতু মাইনাস চার্জ তাহলে 2 কিউ মাইনাস কিউ এর সমান কিউ চার্জ এখানে তুমি পাবে, মানে প্লাস কিউ অ্যামাউন্টের এফেক্টিভলি একটা চার্জ আছে বলে ধরা হবে আর কি। তো সেটা যদি হয় তাহলে আমরা 4 নম্বর রিজনের জন্য আমরা E4, 4 নম্বর রিজনের জন্য ইলেকট্রিক ফিল্ড E4 ইকুয়ালস টু কিউ কিউ কেই ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, যেটা আমরা আগেও ডিরাইভ করেছি আর নতুন ভাবে এখানে করিনি, তোমরা ইচ্ছেগুলো করতে পারো। তবে হ্যাঁ পরীক্ষা যদি এটা থাকে পরীক্ষা এটা করে করে দিবে আর কি, মানে এটা ডিরাইভ করে দিবে যে এরকম ভাবে কিভাবে আসলো, আগে যেটা ক্যালকুলেট করা আছে ঠিক একই রকম ভাবে। তাহলে কেই কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা হচ্ছে আমাদের মূলত 4 নম্বর রিজনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। বুঝা গেছে? এবং 4 নম্বরে এটা আর যদি সি এর থেকে বড় হয়, সিটা কি ছিল আমাদের যে আউটার সেল যেটা ছিল, মানে আউটার রেডিয়াস যেটা স্ফেরিক্যাল সেলের আউটার রেডিয়াস এটার বাইরে, মানে এটা রেডিয়াস হচ্ছে সি, এটার বাইরে কোনো যে কোনো পয়েন্ট এটা একদম ইনফিনিটি দূরত্ব পর্যন্ত মূলত ওই একই এক্সপ্রেশন হোল্ড করবে, যে E4 ইকুয়ালস টু কিউ কেই কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন আমাদের প্রবলেম হলো 3 নম্বর রিজনটা। 3 নম্বর রিজন হচ্ছে মূলত স্ফেরিক্যাল সেলের ভিতরে, স্ফেরিক্যাল সেলটা একটা কন্ডাক্টর। দেখো আবারও বলছি এটা একটা কন্ডাক্টর ছিলই, এটা একটা কন্ডাক্টর এবং এটাও একটা কন্ডাক্টর। এখন কোশ্চেন হলো এই 3 নম্বর পয়েন্টে যদি আমরা একটা গাউসিয়ান সারফেস কল্পনা করি 3 নম্বর পয়েন্টকে নিয়ে, তাহলে এই 3 নম্বর গাউসিয়ান সারফেসের ভিতরে চার্জের ভ্যালু কত হবে কেউ কি বলতে পারবে এবার কিনা? আর একটু সহজ করে দিই, এটা একটা স্ফেরিক্যাল সেল, তো এটার মধ্যে চার্জের ভ্যালু হচ্ছে মাইনাস কিউ। মাইনাস কিউটা থাকবে কোথায়? যেহেতু এটা একটা কন্ডাক্টর, আমরা জানি যে কন্ডাক্টরের বাইরের দিকে চার্জ থাকে, তাহলে এটার চার্জ থাকবে হলো বাইরের দিকে, তাই না? তো এখানে কন্ডাক্টর একটা বাইরে আছে এবং মানে সরি হ্যাঁ বাইরেটা আছে, ভিতরে আমাদের একটা কন্ডাক্টর আছে এবং যেটা চার্জ একটা কন্ডাক্টর, তাহলে কি হবে? এক্ষেত্রে শুধুমাত্র মাঝের 2Q চার্জটার জন্য ইয়ে হবে। শুধু মাঝেরটা? জি স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা বলছো না, এটা মানে অ্যান্সারটা ঠিক হয়নি, আর একটু কিছু কে কি বলবে? এখানে ইন্ডাকশন হবে আর কি, আবেশ, আবেশ তোমরা নাম জানো, আবেশ প্রক্রিয়া এখানে কনসিডার করতে হবে। আচ্ছা আমি যাক বলে দিচ্ছি, তো আবেশ প্রক্রিয়া তোমরা জানো যে কোনো একটা চার্জিত বস্তুর সাথে যদি আর একটা অচার্জিত বস্তুকে যদি নিয়ে আসা হয় তাহলে সেখানে একটা চার্জ সেপারেশন হয় আর কি, যেটাকে আমরা বলি আবেশ প্রক্রিয়া, তাই না? মানে যেটা অচার্জিত ছিল, চার্জ বিহীন ছিল যেটা, তো ওইটারই মানে যেদিকে পজিটিভ চার্জ যদি থাকে, মানে চার্জিত বস্তু যেটা ছিল যদি পজিটিভ চার্জ হয় তাহলে ওইদিকে ওই একই অ্যামাউন্টের নেগেটিভ চার্জগুলো মানে ইয়া হয়ে যায় আর কি, এটাকে সেপারেট হয়ে যায় ওইদিকে যেতে চায় আর কি। তো যাই হোক আমরা ওটার সাথে মিল করবো আর কি, এখানে আমাদের এটা একটা পজিটিভলি একটা চার্জ প্লাস 2Q অ্যামাউন্টের একটা পজিটিভ চার্জ এখানে আছে, এবং এটা একটা কন্ডাক্টর। এখানে যদি এই স্ফিয়ারটা না থাকতো তাহলে কোনো কথাই ছিল না, এর মধ্যে আমাদের মানে টোটাল চার্জের ভ্যালু 0 হতো, কারণ ইনসাইডে কোনো চার্জ থাকবে না একটা কন্ডাক্টরে। তো তো যেহেতু আমাদের এখানে একটা ইয়া নাই, মানে এটা একটা কন্ডাক্টর এবং এখানে এর মধ্যে এটাও আছে, তাহলে এখন কিন্তু ইনসাইডে এটা সরাসরি আমরা 0 বলতে পারছি না, তাহলে আমাদের কি করতে হবে?
আমাদের এখানে দেখতে হবে হলো এটা যদি আমাদের +2q আছে, এই +2q চার্জের জন্য এটা একটা কন্ডাক্টর, এখানে আবার এখানে -2q অ্যামাউন্টের চার্জ এর মধ্যে ইনডিউসড হবে। বুঝতে পারছো? এটা তো ইন্ডাকশন প্রক্রিয়া এখানে হবে অবশ্যই, তাই না? এখানে একটা চার্জ একটা বস্তু নিয়ে আসলো, তাহলে একটা চার্জ একটা বস্তু নিয়ে আসলে তার আশেপাশে আর একটা ইয়াতে কন্ডাক্টরে হোক বা যেটা হোক এখানে একটা ইন্ডাকশন হবে। তো এখানে যে অ্যামাউন্টের চার্জ এখানে সেই অ্যামাউন্টের চার্জ ইন্ডিউসড হবে এবং অপোজিট পোলারিটি হবে। এটা যেটা +2q, এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, তাহলে এটার সাথে সামঞ্জস্য রেখে এখানে -2q অ্যামাউন্টের চার্জ এই ভিতরের সারফেসে ইন্ডিউসড হবে। তাহলে এটা ভিতরের সারফেসে এক্ষেত্রে চার্জ থাকবে। আবারও বলছি, তাহলে এটার মানে এই যে 3 নাম্বার যে ইয়েটা আছে মানে স্ফেরিক্যাল সেল যেটা আছে, ওই স্ফেরিক্যাল সেলের ইনসাইডে আমাদের এখানে চার্জ থাকবে আর কি। আচ্ছা, তাহলে ভালো কথা। এবং চার্জ থাকবে যেটা পরিমাণ হবে -2q। এখন -2q চার্জ কোথা থেকে আসলো? -2q চার্জ আমাদের দেখো এটা ওই ইন্ডাকশন যখন হয়নি তার আগে থেকে এটাতে -q অ্যামাউন্টের চার্জ দিয়ে রেখেছে আর কি। কোশ্চেনে যেটা বলেছে -q অ্যামাউন্টের চার্জ অলরেডি এটাতে দেওয়া আছে। তো এটা ইন্ডাকশন প্রক্রিয়া, এটাতে আমাদের -2q হওয়া উচিত। তো -2q এর মধ্যে যেহেতু অলরেডি এখানে -q অ্যামাউন্টের চার্জ উপস্থিত আছে, এই মাইনাসটা যদি এখানে চলে যায় তাহলে আর -q দরকার। বুঝতে পারছো? তাহলে এই সারফেসে আমাদের -2q দরকার, এর মধ্যে একটা -q আগে থেকে দেওয়া আছে আর আরেকটা -q মূলত এই ইন্ডাকশন প্রক্রিয়ায় এখানে জমা হবে আর কি। তাহলে এখানে -2q হয়ে গেল, একটা আগে থেকে সাপ্লাই দেওয়া আর একটা ইন্ডাকশন প্রক্রিয়া হয়। ইন্ডাকশন প্রক্রিয়া যেটা -q এখানে জমা হলো, তাহলে এটার জন্য তুমি এখানে কি হবে, এটাতে -q এখানে যদি ইন্ডাকশন প্রক্রিয়া যায় তাহলে এখানে আবার +q এখানে হতে হবে। তাহলে আলটিমেটলি দেখা যাবে এটা টোটালটা যদি তুমি পরীক্ষা করো তাহলে এটা সারফেসে মানে একদম আউটার সারফেসে +q অ্যামাউন্টের চার্জ আছে, এটার ভিতরের সারফেস আছে -2q অ্যামাউন্টের চার্জ, আর এটার একদম স্পেয়ার যেটা আছে সেটাতে +2q তো আছেই। তাহলে চার্জগুলোর ভিতরের দৃশ্য হচ্ছে মূলত এটা। তাহলে এখন যদি আমরা বলি যে 3 নাম্বার পয়েন্টকে ঘিরে যেটা একটা গাউসিয়ান সারফেস কনসিডার করি, তাহলে এই গাউসিয়ান সারফেসের মধ্যে কি অ্যামাউন্টের চার্জ আছে, কতখানি অ্যামাউন্টের চার্জ আছে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এখন 0, কারণ এখানে আমাদের -2q, এটার মধ্যে আমাদের +2q, তাহলে টোটাল যোগ করলে পারে তুমি পাবে হলো 0। তাহলে 3 নম্বর পয়েন্টে আমাদের টোটাল চার্জ যেহেতু 0, তাহলে 3 নম্বর পয়েন্টের যে গাউসিয়ান সারফেস কনসিডার করেছে এখানে ফ্লাক্সও 0 হবে এবং এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0 হবে। ক্লিয়ার এটুকু? বুঝতে Yes, sir. পারছো? কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করবে। তাহলে এই হচ্ছে আমাদের কথা সম্পূর্ণ যেটা হলো আর কি। তাহলে 3 নম্বর পয়েন্টে গাউসিয়ান সারফেসে আমাদের মানে 3 নম্বর পয়েন্টে আর কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0, 1 নম্বর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0, 2 নম্বর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পাওয়া যাবে আর কি, এবং 2 × 1/4πε0 q/r², এবং 4 নম্বর পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পাবে এবং এটাতে শুধুমাত্র 1/4πε0 q/r²। এই হচ্ছে আমাদের মূলত সব কথাবার্তা এখানে যেটা ছিল। তাহলে আমরা 4টা পয়েন্টের মধ্যে 2টাতে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো এবং 2টাতে পাবো না। তো এগুলো একটু তোমরা পড়ো, এই পর্যন্ত পড়বে। এবং আমাদের এই চ্যাপ্টার আজকে এখানে কমপ্লিট হলো। আমরা আগামী দিন মানে আগামী কালকে সেকেন্ড চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। কোনো কোশ্চেন থাকলে তার বলতে পারো। আগের ক্লাসের রেকর্ড গুলো তো আপনি দেননি, হ্যাঁ, আগে শুধু তোমাদের 3টা রেকর্ড দেওয়া আছে। 2টা ক্লাসের মনে হয় দেওয়া হয়নি, ওটা আমি দিয়ে দেবো আর কি, ওটা সময় পাইনি, বিভিন্ন ব্যস্ততায় দেওয়া হয়নি। ইনশাল্লাহ দিয়ে দেবো। তো কোনো কোশ্চেন থাকলে এখানে বলো অথবা আমরা শেষ করি। সম্ভবত নাই। তো সবাই ভালো থেকো তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।